আজকের এই পর্বে স্বাগত জানাচ্ছি শরীফ ওসমান হাদিকে। ওসমান হচ্ছে খুব পরিচিত মুখ, ইনকিলাব মঞ্চের মুখপাত্র। তার থেকে বড় পরিচয় হচ্ছে জুলাই আন্দোলনে, আগস্টে, গত বছরে গণঅভ্যুত্থানে ঐতিহাসিক রোল প্লে করেছে, সাহসী রোল প্লে করেছে। প্রতিদিন প্রতি ঘন্টায় রাতে যারা মৃত্যুর ঝুঁকি নিয়ে কাজ করেছে তার ভিতরে হচ্ছে হাদি একজন। হাদিকে স্বাগত জানাচ্ছি আজকে সময় দেওয়ার জন্য। হ্যাঁ ভাই, আপনার সাথে বসে গল্প করা এটা আমাদের জন্য এবং ইনকিলাব মঞ্চের জন্য সম্মানের। এটুকুনি, এটা আমাদের সবার জন্য সম্মানের এবং আনন্দের। শুকরিয়া আমাকে ডাকার জন্য। তা এখন হচ্ছে যে ধরো আমরা প্রায় জুন মাস চলতেছে আর কি এখন। তো গত বছরের যদি ফ্ল্যাশব্যাক করি তাহলে কোর্টের রায়টা হবে এরকম একটা জায়গা, এবং 5ই জুন থেকে কোর্টের রায় হইলেও ছেলেমেয়েরা সবাই শাহবাগ আসা শুরু করছে যে এই কোটাকে ফিরায় নিয়ে আসার যে বৈষম্যের যে লড়াইটা আবার পুনঃপ্রতিষ্ঠা করবার যে চেষ্টা সরকারের পক্ষ থেকে, সেটা চলবে এরকম একটা জায়গা। ঠিক তোমার জায়গা থেকে মনে করতে পারছো কি না যে ধরো 1 জুন, 2রা জুন, 5ম জুন এক্স্যাক্টলি তোমার কি মনে পড়ছে আজকে? আমার এই মুহূর্তে বলতে গেলে, এটা আমি বলেছি আমার কয়েক বন্ধুকে, যে আমার সমস্যাটা হলো গত প্রায় 3-4 মাস ধরে, যেমন আমাদের সাথে অনেকেই একদম ডেট ধরে 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 স্মৃতিগুলো করতে পারতেছে। এটা আমার এক ধরনের সমস্যাই হলো কি না, যে আমি পুরো জুলাই মিলে একদিন মনে হচ্ছে আমার কাছে। আমি ইভেন্ট বললে এখন প্রতিদিন ইভেন্টের একদম খুঁটিনাটি বলতে পারি, ও এটার পরে এটা, কিন্তু সব দিন মিলে কোন দিনের পরে কি হচ্ছে, এটা বিশেষ করে যখন একদম তুমুল আন্দোলন করে, এরপর থেকে সব নিয়ে আমার একদম, আপনি যদি ধারাবাহিকভাবে গল্প একটা ধরাই দেন, আমি টু দি পয়েন্টে বলতে পারবো একদম সব স্মৃতিসহ। কিন্তু ডেট হিসেবে আমি সব ব্ল্যাঙ্ক মনে হচ্ছে। আমি ওই ডেট ধরে 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 এটা আমার মনে হচ্ছে যে আমি সব নিলে 1 তারিখ, যেমন এটার সব রিলেট করে 5 তারিখের পর। এবং ভাই আমি একটা এখানে আমার খুব মনে পড়ে যে 5 তারিখের পর, 5ই আগস্টের পর অন্তত 3 থেকে 4 মাস আমি প্রতিদিন ঘুম থেকে উঠে যখন উঠতাম, আমি কোনোভাবে বিলিভ করতে পারতাম না যে আসলে হাসিনা নাই বা আওয়ামী লীগ নাই। এবং এইটা প্রতিদিন আমার ইনপুট দিতে হইতো, ও না এখন হাসিনা নাই বা এখন আওয়ামী লীগ নাই। তো আমার মনে আছে যে আমার বাসার থেকে রাস্তায় এরকম কয়েকদিন হাঁটতেছি আর শুধু শুধু হাসতেছি। তো আশেপাশে 2-1 দেখে যে হাসছে কেন, তা আমার মনে হইতেছিল রাস্তায় হাঁটতেছি, কেউ গুম করবে না, অথবা কেউ মারবে না, অথবা কেউ কিছু বলবে না। তখন আমি মনে করলাম যে স্বাধীনতার যে আনন্দ মানুষের, যে মানুষ কম খেতে পারে, মানুষের ঘরে ঠিকমতো বাজার নাই, কিন্তু সে স্বাধীনভাবে রাস্তায় হাঁটতে পারার মধ্যে যে তৃপ্তি, তার যে আনন্দ, এইটা আমি ফিল করতেছিলাম। আমি রাস্তায় হাঁটতেছিলাম আর হাসতেছিলাম, আমার এখন কেউ ধরবে না, আমার চাইলেই কেউ গুম করে ফেলবে না। তো এবং এর সাথে বলে রাখি যে আমাদের 2-1টা এজেন্সি, স্বাভাবিকভাবেই রাষ্ট্রীয় বিভিন্ন এজেন্সির সাথে তো সকল প্রতিষ্ঠান কাজ করে, তাদেরকে তথ্য দিতে হয়। তা আমাদেরকে ওনারা এমনি জিজ্ঞেস করছিল যে আপনাদেরকে কোনো ধরনের হেল্প দরকার কিনা। তা আমরা ওনাদেরকে একটু স্যাটায়ার করেই বলছিলাম যে হেল্প বলতে একটাই লাগবে, আমাদেরকে গুম কইরেন না। এটুকুন যদি আমাদেরকে গুম না করেন, তাহলে আমরা সারা দেশে আবার নতুন করে কাজ করতে চাই। এই ট্রমাটার কারণ কি তুমি কি মনে করতেছো যে আওয়ামী লীগ আমলে কি তুমি সাবস্ট্যান্সিয়ালি, ফিজিক্যালি, মেন্টালি, সাইকোলজিক্যালি একটা টর্চারের মধ্য দিয়ে গেছো বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়গুলোতে? ওগুলো কি তোমাকে একদম 1000টা গল্পের একটা আপনারা এখন বলি। আমার ডিপার্টমেন্টে শুরুর দিক থেকে আমার সকল শিক্ষকরা, ইভেন ডান বাম সব গণনা আমার প্রচণ্ড ভালোবাসতো, আমার অ্যাক্টিভিজম বা আমি বলতাম, এবং আমাদের ক্লাবের, ইংলিশ ক্লাবের খুব অ্যাক্টিভ ছিলাম। তো আমাদের এক ভাই, মাসুম ভাই, উনি ক্যান্সার আক্রান্ত হয় এবং একটা হসপিটাল ওনার অলমোস্ট অবহেলার কারণে উনি খুবই ক্ষতিগ্রস্ত হয়। সেটার বিরুদ্ধে আমরা বড় একটা আন্দোলন গড়ে তুলি, এবং আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে প্রায় 1000 খানেক ছাত্র নিয়ে আমরা মিছিল নিয়ে সেই হসপিটাল ঘেরাও করি, যে তাকে করতে হবে, তার ক্ষতিপূরণটা দিতে হবে। এবং এই আন্দোলনটায় আমি যখন 2nd ইয়ারে পড়ি মাত্র, তো আমার বেশ ভালো ভূমিকা ছিল। কিন্তু আমি যেইটা ভুলবো না কখনো, তখন আমার এখন যেরকম আমি, তখনও তারও ছোটো চুল আছে, এলোমেলো, তো এরকম স্লোগান দিয়ে দিয়ে সায়েন্স ল্যাব পর্যন্ত গেছে। এটা ল্যাবরেটরি হসপিটাল ছিল, আমরা পর্যন্ত, আমাদের সাথে টিচাররাও ছিল। তো এরকম অনেকক্ষণ স্লোগানের পরে একজন আমার পিছন থেকে এসে টান দিয়ে আমার বললো যে তোর তো দেখতে শিবিরের মতো দেখা যায়, তুই আর সামনে আসবি না। তো আমি ভাই প্রথমত হলো যে আমারে কেউ কোনো দিন ইভেন আমার পরিবারের এরকম অসম্মান করে আমার তুই করে বলছে, আমি এটা মাইনে নিচ্ছি। এটা আমার শরীর কাঁপতেছিল অপমানে, কারণ এই আন্দোলনটা এই পর্যন্ত আনা পর্যন্ত ডিপার্টমেন্ট থেকে হসপিটাল, এখানে আমার ভূমিকা ছিল অনেক। রাজনৈতিকও না রাজনৈতিক, এবং আমাদের সব শিক্ষকরা পর্যন্ত আমাদের সাথে আসছে যাতে কোনো ঝামেলা না হয়। এবং আমি যখন প্রতিবাদ করব, তখন আমাকে আর 2 ভাই এসে বললো যে ডিপার্টমেন্টে যাইতে ঝামেলা হবে। তখন পরিচয় দিল যে ছাত্রলীগের বঙ্গবন্ধু হলের
একজন বড় নেতা, সুতরাং আমার দেখতে শিবিরের মতো মনে হয়, আমি এরকম সামনে মিছিল স্লোগান দিতে পারবো না। পরে যেটা ঝামেলা হলো যে আমি সামনে থেকে সরে যাওয়ার পরে ক্রাউডটাও ঠিকমতো কন্ট্রোল করা যাচ্ছিল না। এই থেকে শুরু হয়ে পুরো ডিপার্টমেন্টে তো আজীবন, এরপরে একসময় আমি একটা টকশোতে বলেছিও যে এরপরে আমার ম্যাডাম আমাকে হেফাজত বলে ডাকতেছে। তখন হেফাজত শাহবাগের আন্দোলন মানে সবার সামনে, শুরু, সবার সামনে। এটা আপনাকে ভাই আমি বলি আজকে, যেমন আমার মনে আছে আমি যখন একদম ঢাকা ভার্সিটির, আমি তো পলিটিক্যাল সায়েন্সে, আমাদের তখন সেকশন ভাগ হয় না, 2 ভাগে 280 জন শিক্ষার্থী, আমাদের বড় লেকচার থিয়েটার বিল্ডিংয়ে আমাদের ক্লাস হয়। তো আমাদের একজন টিচার, উনি ইংলিশে পড়াচ্ছে, তো একটা সংজ্ঞা জিজ্ঞাসা, তো আমি শব্দটার উচ্চারণ বললাম, তো উনি আমাকে সাথে সাথে বললো যে মানে মৌলভী এই সেই, হ্যাঁ ভুল উচ্চারণ হয়েছে। তা আমি খুবই অপমানিত বোধ করলাম এই জন্য যে ভাই আমার একটাই হলো যে আমি পারতপক্ষে খুব শিওর না হয়ে কোনো কিছুর মানে যেগুলো একটু অপ্রচলিত সেসব কোনো সময় আমি বলি না। তা আমার ব্যাগে ওই সময় অক্সফোর্ড ডিকশনারির পকেট কপিটা থাকতো সবসময়। তো উনি যেরকম বলে আমাকে বসাই দিল, হ্যাঁ এই মানে খুবই বাজে কথা বলে, তখন আমি আবার অক্সফোর্ড ডিকশনারি থেকে শব্দটা বের করে সামনে যে ফনেটিক ডিসক্রিপশন দিয়ে লেখা, এইটা আমি ওনাকে দেখানোর চেষ্টা করলাম যে স্যার দেখেন আমি যেটা বলেছি এটাই। এরপর তো উনি তেলে বেগুনে মানে এরপর উনি আমাকে, আমার মনে আছে, আমাকে সামনের বেঞ্চ থেকে তুলে দিয়ে, বাংলাদেশের শিক্ষকরা তো ভুল করার ঊর্ধ্বে মনে করে, এবং সে আমাকে সামনের বেঞ্চ থেকে তুলে দিয়ে একদম পিছনে বসাইলো সবার আগে, এবং সে বললো এটা কোনো ইউনিভার্সিটি না, মোল্লা মৌলভী দিয়ে এটার ভরে ফেলছে। তখন আমি টুপি পড়তাম ক্লাসে, তো মোল্লা মৌলভী দিয়ে ভরে ফেলছে, এটা মাদ্রাসা না বলে টলে আমার পিছনে পাঠাই দিল। তবে বুঝতেই পারতেছেন আমাদের সাথে প্রচুর ফ্রেন্ড, অনেক মেয়ে, এবং আমার জন্য তো এটা ট্রমা, একটা ফার্স্ট ইয়ারে আমার সেকেন্ড অথবা থার্ড ক্লাস ভার্সিটির লাইফে। তো ক্লাসটা শেষ করেই আমার অনেক ফ্রেন্ড ওরা এসে বললো যে তুমি করো, তোমার ড্রেসটা চেঞ্জ করো, মানে ওরা আমাকে স্বাভাবিকভাবে অন্য সবার মতো। তো আমি একটা ব্যাপার কি ভাইয়া, আমি কিন্তু ভার্সিটি লাইফে আমি ওভাবে মানে আমি এটা মনে করি নাই যে টুপিটা পরলে বেশি সওয়াব বা যারা প্যান্ট শার্ট পরে তাদের পাপ হয়। বাট আমি মনে করেছি যে বাংলাদেশের মতো একটা জায়গায়ও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায়ও পড়ে আমার এতখানি আইডেন্টিটি মানে হারিয়ে তারপরে পড়তে হবে, মানে এইটা আমি কোনোভাবে মানতে পারলাম। তো আমি মনে করলাম যে আমি এরকম থাকবো, তাতে যা হয় হবে। এবং ওই যে বললাম যে আসলে স্থির কেউ থাকলে তার একসময় আল্লাহ সহজ করেন। তো পরবর্তীতে অন্য অনেক একটা ঝামেলা, উনি ইভেন স্টুডেন্টদের সাথে খুব মানে ওনার যৌন নিপীড়ক হিসেবে ওনার চাকরিটা চলে যায়, সেটা প্রায় 3 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তো এইটা তো এইরকম যেটা বললাম যে ওই 13তে যখন আন্দোলন চলে, আমার ম্যাডাম উনি চেয়ারম্যান, তো শাহবাগের আন্দোলন, শাহবাগ তুমুল, তখন দেশে দ্বিতীয় বিপ্লব হয়ে যাচ্ছে, এবং উনি উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ কোর্সটা পড়াচ্ছিলেন। তো স্বাভাবিকভাবেই যে কোনো ব্যাপারে প্রশ্ন করলে, আর আমি স্বাভাবিকভাবেই যে কোনো ব্যাপারে কথা বলতাম বা টিচাররা ফ্লোর দিতেন। এর মধ্যে ঢাকা ভার্সিটির এই গুণটা বলি যে ওই শাহবাগের তুমুল সময়েও ক্লাসে খুব অল্প পরিসরে হলেও যদি ডিবেট করবার স্কোপ ছিল, এটা ঢাকা ইউনিভার্সিটিতে ছিল। এবং আমাদের ওই টিচাররা মানে পছন্দ করুক না করুক, কেউ না কেউ এটুকুনি স্পেস দিতেন, এবং আমি তখনও এটা আমরা বিরোধিতা করেছি। তো তখন উনি আমারে বলেন এই হেফাজত দ্বারা আমারে বলতেছে। তো আমি যেটা করেছি এরপর ম্যাডাম জীবনে, আমি তখন তাকে ফোন দিয়েছি কোনো কাজে, আমি বললাম ম্যাডাম আমি হেফাজত। উনি আমরা একটা ক্লাসরুমে মিটিং করতেছি 15-20 জন মিলে, উনি সামনে থেকে যাচ্ছে, উনি তখন চেয়ারপারসন ডিপার্টমেন্টের, ওখানে ভিতরে কারা, বললাম আমি ম্যাম আমি হেফাজত। এবং এরপর আমি সারা জীবন ওনাকে আমি হেফাজত বলে পরিচয় দিয়েছি। এর মানে যেটা দিয়ে আপনি আমার আইডেন্টিটি ক্রাইসিস তৈরি করতে চান, আমি সেটাই, এ নিয়ে আমার মানে এখান থেকে বের হয়ে আসার কোনো দরকার নাই। তো এবং এর মানে হলো যে আমি এখন আমার ভালো লাগতেছে যে ওই চিন্তাগুলো, যে এবার এটার সাথে আমি খুব রিলেট করতে পারি যে তুমি কে, আমি কে, রাজাকার, মানে আমাকে যেই কথা বলে কেউ ভিকটিম করতে চায়, আমার মানবিক মর্যাদা ক্ষুণ্ণ করতে চায়, তো আমি যদি সেটাই হয়ে উঠে তাকে চ্যালেঞ্জ করতে পারি সততার সাথে, তাহলে এটা টিকে যায়, এবং সেটা তো হয়েছে। আর এবং এটা তো মনে হয় যে শুধু তোমার একার না, এই সময়টাতে যারা পুরো সময় জুড়ে এই 12-13 থেকে শুরু করে ধরো পুরো গত বছর পর্যন্ত যারা ক্যাম্পাসে বড় হয়েছে, ক্যাম্পাসে লেখাপড়া করেছে, এই ট্রমার এক্সপিরিয়েন্স সমত সবারই মোটা দাগে, বিশেষ করে যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে এসছে অথবা খুবই দরিদ্র পরিবার থেকে হলে ওঠার জন্য খুব চেষ্টা করেছে, এই মানুষগুলোর প্রচুর গল্প শুনলাম এবং অনলাইনেও দেখেছি। ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, বুয়েটে, মেডিকেলে, টিচার হইতে দেয় নাই, রিপোর্ট দিয়ে দিয়েছে, জামাত, শিবির, হেফাজত, এইটা সেটা। তাহলে এই যে একটা টোটাল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে একটা কলকাতা দিল্লির ব্রাহ্মণিজম কায়েম হয়েছে, এখানে একটা কালচারাল ফ্যাসিবাদ তৈরি হয়েছে, এইটা কি জুলাই কি এটার একটা রিয়াকশন কিনা? না, এটা তো নিশ্চয়ই ভাই, জুলাইয়ের রিয়াকশনটা তো আসলে আমি এটা অনেকবার বলেছি যে জুলাইটা যদি 20 দিন না হয়ে এটা আমাদের অন্তত 6 মাস 8 মাস হতো, তাহলে আমাদের আরও অনেক রক্ত ঝরতো।
আমরাও হয়তো আরও বেশি মানুষ শহীদ হতাম, কিন্তু বাংলাদেশের যে আমাদের যে স্টেট বিল্ডিং হয় নাই, নেশন বিল্ডিং হয় নাই, কারণ আমাদের বোঝাপড়া তৈরি হয় নাই। তো এইটা অন্তত কিছুটা উপকার হতো। এখন মুশকিল হলো ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি তো এখন ওইসব ম্যামদের নাম বলতে চাই না, ওনারা হয়তো আরও ডিস্টার্ব ফিল করবেন। তো আমি এটা বলা উচিত নাকি? কারণ যারা টোটাল একটা ইসলামোফোবিক ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছে, কালচারাল ফ্যাসিবাদ তৈরি করেছে, রাষ্ট্রের প্রত্যেকটা অধিকার থেকে তরুণ তরুণী ছাত্রছাত্রীদেরকে, এবং আমি ওই যে নেকাব পরা মেয়েদের প্রোগ্রামে গিয়েছি, বোরখা পরা মেয়েদের প্রোগ্রামে গিয়েছি, ওই যে তাদের একটা ক্যাম্পেইনই আছে, তো খালিদ একটা ছেলে, ওইটা ক্যাম্পেইনটা রান করে আর কি। তো সেখানেও একের পর এক মেয়েরা এসে বলছিল যে হিজাব করার কারণে, বোরখা পরার কারণে, নিকাব করার কারণে ক্লাসে প্রত্যেক দিন টিচাররা কি পরিমাণ বাজে বাজে নামে ট্রল করে করে তাদেরকে মানে টিজ করতো আর কি, এবং এগুলো তাদেরকে ট্রমাটাইজ করে ফেলছে। মানে আপনারা বলি ভাই, ধরেন আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন ফেরদৌস স্যার, উনি এক সময় দেখতাম যে বিভিন্ন টকশোতে যেতেন, এখন আর রিটায়ারমেন্টে গেছে, এই মুহূর্তে মনে পড়লো। মানে একজন সিনিয়র প্রফেসর, 50 মিনিটের একটা ক্লাস, তো এই ক্লাসের মধ্যেও স্যার 30 মিনিট আলাপ করতেছেন যে এখনও এই সময় এসে হিজাব পরার অপরিহার্যতা কী। মানে একটা পলিটিক্যাল সায়েন্সের কোর্স, এই কোর্সের সাথে কোনো আলাপ নাই, এর সাথে কোনো আলাপের সম্পর্ক নাই, কিন্তু টেনে এনে কেন এটা পড়েছে, ওর তো অনেক গরম, তাহলে এটা কি আসলে ইসলামে আছে কিনা, মানে এই যে আলাপগুলি। এবং আমি আপনাকে এখনও নাম বলতে পারি, ধরেন আমার ভাগ্নি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোশিওলজিতে পড়ে, তো ওদের তো কিছু ক্লাস অনলাইনই হয়। তো গতকাল ওদের একটা ক্লাস হচ্ছিল, তো আমাকে শোনাচ্ছিল ওদের এক প্রফেসর। এখন পর্যন্ত সে প্রতিদিন ক্লাসের মধ্যে মিনিমাম 5-10 মিনিট এভাবে যে তার ফ্রিজে মদ থাকে, তিনি মদ খান, এর মানে কে ড্রিঙ্কস করবে না করবে এগুলো তো খুব ক্যাজুয়াল আলাপ, কিন্তু তিনি খুব ক্লাসে এটাকে এস্টাবলিশ করবার জন্য যে আমরা ড্রিঙ্কস খেতে পারতে হবে, নিতে পারতে হবে, মানে এই আলাপগুলোরে এখন আপনি ধরেন। হেফাজতের 13 দফা নিয়ে আমার অনেক আপত্তি আছে, আমার অনেক প্রশ্ন আছে, কিন্তু এরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো টিচার একদম হেফাজতের 13 দফা এটার পক্ষে প্রতিদিন যদি কিছু বলতে থাকেন, আপনার কি মনে হয় এটা রিয়াকশন ঢাকা ভার্সিটি নিতে পারবে? জীবনেও পারবে না। কিন্তু যেই সোসাইটিতে যেটা এখন পর্যন্ত অ্যাকসেপ্টেড কোনো ভ্যালু না, নর্মস না, আপনি সেটাকে ইনজেক্ট করে 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 আপনি নর্মালাইজ করতে চাইতেছেন, এবং কোনো কারণে হোক, ধরেন আপনি যখন সোশিওলজি পড়াবেন তখন এই দুনিয়ার সব আলাপিত কোনো না কোনোভাবে সোশিওলজির আলাপ। ভাই আমিও তো পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াই, তো আমি তো বুঝি যে আমি যখন রাষ্ট্রবিজ্ঞান পড়াই, রাষ্ট্র পড়াই, তখন এই দুনিয়ার সব কিছুর তো চাইলের মধ্যে আলাপ করা যায়, কিন্তু কোনটা আরোপিত, কোনটা স্পন্টেনিয়াস, এটা কিন্তু বোঝা যায়। এখন ওই দিন শেষে ওই একই আলাপ, কেন এই হিজাব অথবা এই হিজাবের সাথে মূল ইসলামের কোনো সম্পর্ক নাই, মানে এই আলাপ তো সব অপ্রাসঙ্গিক। ইভেন তারা আপনি জিজ্ঞেস করেন পুরো সেমিস্টারে 25টা ক্লাসের মধ্যে তার কোর্স ম্যাটেরিয়াল নিয়ে সে কতটুকুন পড়াইছে, আমি আপনার ভাই বলি, কপাল ভালো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাসগুলো প্রাইভেট ইউনিভার্সিটির মতো রেকর্ড হয় না। আপনি ধরেন, আমি তো এটা যদি কোনো দিন সম্ভব হয় যে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভাই আপনি জানেন নিশ্চয়ই যে পুরো ক্লাসটা রেকর্ডে থাকে, কারণ স্টুডেন্টরা পরে যাতে শুনতে পারে, অথরিটিও শোনে, এবং তারপর আবার তারা মার্কিং করে যে এই ম্যাটেরিয়ালের সাথে টিচার কতটুকুন ছিল নাকি এর বাইরে ছিল, প্রাসঙ্গিক ছিল কিনা। ঢাকা ইউনিভার্সিটির টিচারদের যদি অনলাইন ক্লাস মানে ক্লাসগুলো রেকর্ড রাখা হয়, শুধু আপনি শুধু ধরে রাখেন যে 80% টিচার হয়তো চাকরিই করবে না বা চাকরি ছেড়ে দিবে, তাদের চাকরি থাকবে না। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা আপনি যদি অ্যাটেন্ডেন্সের নাম্বার তুলে দেন, এটা আমি আপনাকে ভাই একদম শতভাগ দায়িত্ব নিয়ে বলি যে এখন তো নিয়ম আছে, আপনি 70 বা 75% না থাকলে তাকে জরিমানা দিতে হবে, মিনিমাম 50 বা 60% না থাকলে সেমিস্টারে ফাইনালে জয়েন করতে পারবে না। তো আছে না, বিশ্ববিদ্যালয়ে জ্ঞান চর্চা করতে যাওয়া, আপনি অ্যাটেন্ডেন্সের বাধ্যবাধকতা তুলে দেন, এরপরে যদি আপনি 10 বা 20% স্টুডেন্টও স্পন্টেনিয়াসলি একটা ক্লাসে যায়, তাহলে আমি আর জীবনে কথা বলবো না। প্রত্যেকটা ধরুন আমি বলি আমার রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট, সর্বোচ্চ 2 থেকে 3 জন টিচার আছে, এবং তারা আমার মতের নয়, কিন্তু মানে দে কন্ডাক্ট দ্য ক্লাসেস ওয়েল, মানে অন্তত এইটুকুন প্রফেশনালিজম মেনটেন করে যে ম্যাটেরিয়ালের সাথে কথা বলে, একটা ম্যাটেরিয়াল দেয়, ভালো করে পড়ায়। তো এইটা আপনি পাবেন প্রত্যেকটা ডিপার্টমেন্টে সর্বোচ্চ 10% টিচার, এর মানে আপনি কয়জন, 10 জনের মধ্যে আপনি 1-2 জন পাবেন। তো এই জন্য হলো আমাদের এখন যেটা দরকার। এবং দেখেন বাংলাদেশে কিন্তু আরেকটা কালচার, আপনি তো আরও ভালো জানবেন যে ওয়েস্টে পাবলিক ইউনিভার্সিটির চাকরিগুলো কিন্তু আজীবনের না, প্রতি 2-3 বছর পর পর রিনিউ করতে হয়, তাকে ওই ফান্ড ম্যানেজ করতে হয়, তার রিসার্চ, এই জন্য। আর বাংলাদেশের মজা হইলো জীবনে একবার পাবলিক ইউনিভার্সিটির টিচার হয়েছে মানে এরপর জীবনে আর এর কোনো মৃত্যু ছাড়া আর কোনো শেষ নাই, সুতরাং সে যা ইচ্ছা তাই বলবে ক্লাসে, এবং এর কোনো জবাবদিহিতাও নাই। এখন আবার জুলাইতে ফিরে আসি, মানে তোমরা যারা ইনকিলাব মঞ্চের এই প্ল্যাটফর্ম থেকে কাজ করতেছো, তোমাদের দেখলাম যে তোমরা খুবই ফোকাসড,
মানে একটা কাজই করতেছো, মানে যেটা হচ্ছে না বিভিন্ন প্ল্যাটফর্ম আসলে অনেক কাজ একসাথে করবার চেষ্টা করতেছে, সেখানে দেখলাম যে তোমরা আসলে জুলাই মেমোরিটাকে জীবন্ত রাখা, জুলাইয়ের স্পিরিটটাকে জীবন্ত রাখা। জুলাই আগস্টে কোন জিনিসটা তোমাকে ট্রিগার করলো যে এটাকে হারাইতে দেয়া যাবে না? আচ্ছা ভাই, এটার ক্ষেত্রে আমার সব থেকে যেটা, এটা আমার জন্য সব থেকে ভয়ানক অভিজ্ঞতা। হ্যাঁ, যে আমি তো রামপুরার আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম, এবং আপনি জানেন যে শহরের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত সম্মানের রণক্ষেত্র ছিল রামপুরা। উত্তরা, মিরপুর এগুলো পরে আস্তে আস্তে স্পার করেছে বা হয়েছে। ঢাকার কর্নারটাই ছিল যাত্রাবাড়ি, আর ঢাকার মধ্যে রামপুরায়। তো আমি তো একদম শুরু থেকে, যেহেতু আমার বাসা রামপুরায়, আন্দোলনে ছিলাম। তো যেই জিনিসটা ভাই আমি আর মানে এরপর আর স্বাভাবিক জীবনে মানে চিন্তা করা যায় না। এবং আমি এই যেটুকুন সাহস বা এইটুকুন, আমি একটা বোনাস লাইফ অনেক বলেছি যে এটা একটা বোনাস লাইফ। আমার ঠিক 4 থেকে 5 হাত দূরে, আমার চেয়েও বয়সে 2-1 বছর কম হবে, একটা ইয়াং ছেলে, মুখে মাস্ক পরা ছিল। তো আমরা যেরকম করে রাস্তায় সবাই আন্দোলন করছিলাম, এবং এই ইন দ্য মিন টাইম ওই যখন হেলিকপ্টারে থেকে স্নাইপার শ্যুট করা হলো এর 2-1 দিন পরে, ও সময় তো আমরা সবাই এরকম ক্রাউড স্লোগান দিচ্ছি, এই করছি। হঠাৎ করে দেখি যে আমার থেকে 5-7 ফিট দূরে হবে ছেলেটা লুটিয়ে পড়েছে, এবং তার মুখে মাস্ক আছে, সব ঠিক আছে। মাথা থেকে গল গল করে রক্ত বেয়ে রাস্তার মাঝখানে তো ওই ড্রেনের দিকে যাচ্ছে। তো মানে এই সিচুয়েশনটা ভাইয়া আমি তখন, ওটা কি মানে হেলিকপ্টারের স্নাইপার গুলিতে? হ্যাঁ স্নাইপার শুট ছিল, কারণ যে হেলিকপ্টারগুলো দেখলাম ওই যে ব্র্যাক ইউনিভার্সিটি স্ট্রেস কেন্দ্রিক, এটা দুটো হতে পারে ভাই, এটা হেলিকপ্টারও হতে পারে অথবা কোনো বিল্ডিং এর ছাদ থেকে হতে পারে। কারণ হলো যে নইলে আমরা এত ক্রাউড ছিলাম, এটা নিচ থেকে আসলে তো ওর সামনে আরও আমরা অনেকে ছিলাম আশেপাশে, কিন্তু উপর থেকে ওভাবে করা। তো এমনভাবে রক্তে ভেসে যাচ্ছিল, কিছু সময় আছে না যে ঠিক আপনি চিন্তা করতে পারবেন না যে আপনি এখন কি করা উচিত। করণীয় কি? তা আমি ভাই, আমার মনে আছে যে মানে 1 মিনিট না 10 সেকেন্ড আগেও পাশে মিছিল, আমার স্লোগানের সাথে মিছিল দিচ্ছে, ওর হাতে একটা লাঠি ছিল, আর এখন পুরো দেহটা পড়ে আছে, মুখে মাস্কটা তখনও, এবং এদিকটায় কিচ্ছু নাই, গল গল করে রক্ত পড়ে যাচ্ছে। তো এখন কি আমি ওর কাছে যাব, কি হয়েছে দেখবো, নাকি বাসার দিকে যাব? মানে সোজা হয়ে আমি মনে আছে দাঁড়িয়ে আছে, তখন কয়েক ভাই আমার মনে আছে যে আমাকে টেনে অফ দ্য রোডের দিকে নিয়ে গেছে। তো ওই সময়টার পর থেকে ভাইয়া যে আমার, এবং আজকে আপনাকে বলি যে আমার ভাইয়া, কয় তারিখ এটা তোমার তারিখ মনে আছে? তারিখটা আমার মনে নাই, যখন আগস্টে না জুলাইতে? জুলাইরই একদম ইসের দিকে, যখন মানে না সরি মানে হেলিকপ্টার থেকে যেদিন গুলিটা শুরু হলো, শেষের দিকে, শেষের দিকের ইটায়, মানে একদম চূড়ান্ত মুহূর্ত চলতেছে, এই সময়গুলোতে যখন এই গুলি চলতেছে। তো আমার মনে আছে যে তখন আমি ভাইয়া বাসায় আসার পরে, আমার ফ্যামিলি যখন আমাকে আর কোনোভাবে করতে পারতেছিল না, আমার ভাই পুরো টাইমটা মনে আছে আমি একটা যে টি শার্ট, তোমরা কিছু করলা মানে ওকে হাসপাতালে নেওয়া অথবা না? তোমরা একদিকে হচ্ছিল কি ভাইয়া, তোমরা সব হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে, প্রচুর মানুষকে হাতে করে, যেই সামনে যাচ্ছে কারো পায়ে গুলি, কারো হাতে গুলি, এরকম করে করে বেটার লাইফ হসপিটাল, ওদিকে বনশ্রীর দিকে, ফরাজিতে, এদিকে নিয়ে আসা যাচ্ছে। এবং এইখানে তখন কিছু রিক্সাওয়ালা, আসলে এদেরকে তো আমরা কিছু করতে পারি নাই, শুধু রিক্সা নিয়ে নামছে এই আহত মানুষদেরকে হসপিটালাইজ করার জন্য, মানে চিন্তাই করা যায় না এরকম কিছু আমরা যে শুধু হসপিটালাইজ করার জন্য এরকম সিএনজি ভ্যান গাড়ি। তো এরপর ভাই আমার মনে আছে যে আমি বাসায় আসার পরে, আমার ওয়াইফ তখন প্রেগনেন্ট, এবং আমাদের একটা প্রথম বাচ্চা, মানে এই আন্দোলন যখন শুরু হয় তখন জানি যে, এবং ওর প্রেগনেন্সিতে খুব কমপ্লেক্সিটি ছিল। তখন আমার শ্বশুরবাড়ির লোক এবং আমাদের বাড়ির কেউ জানে না যে আমি আসলে রাতে বাসায় থাকি না, ও একা তখন বাসায় থাকে। আর আমার ভাই একটা, এটা আল্লাহ আমি খুব গ্রেটফুল, এটা আল্লাহ আমাকে দিয়ে করাইছে। বিশেষ করে আপনিও এদেরকে চিনবেন, আমেরিকার কিছু বড় ভাই, কানাডা, অস্ট্রেলিয়া, যারা আমাকে খুব স্নেহ করতেন বিভিন্ন কারণেই। তো ওনারা তখন যখন ইন্টারনেট ব্ল্যাক আউট, যখন আর হোয়াটসঅ্যাপ কল করা যায় না, তো ওনারা সারা রাত ধরে, আমি মানে সারা দিন ঘুরে রাত্রির 1টা-2টার দিকে ওনাদেরকে আপডেট দিয়ে শুরু করতাম। এবং আমি আমার বাসায় তখন থাকি না, কারণ আমি আর একটা বাসায়, তার ল্যান্ডফোন ছিল, উনি আমাকে ওটুকুন অ্যাক্সেস দিছিলেন। তো ল্যান্ডফোনে একটা সময় যে রাত একদম ফজর পর্যন্ত যে এটা তা আমার মনে আছে যে আমি একটা টি শার্ট পরে, একটা লুঙ্গি আর স্যান্ডেল পরে, ওই যে কখনো ফজরের পর, কখনো রাত 2টোয় এরকম বের হতাম, মানে ব্রাকের সামনে থেকে শুরু করে কাকরাইল মোড়। এবং আমি অন্তত 2জন মানুষের প্রতি অত্যন্ত আবারও গ্রেটফুল। আমার এক আপা, আমরা যারা আগের বাসায় ভাড়া ছিলাম, উনি শুধু আমার সেফটির কথা চিন্তা করে, উনি রাত 2টায়ও প্রেসক্রিপশনের ফাইল নিয়ে, যেহেতু একজন সাথে মহিলা থাকলে প্রেসক্রিপশনের ফাইল থাকলে মনে করবে ইমার্জেন্সি, উনি আমার সাথে গেছে, রাত 2টায় গেছে,
ফজরের পরে গেছে। মানে তখন আন্দোলনকারী হিসেবে তোমাকে আর সন্দেহ করবে না, হ্যাঁ, এবং আমি একদম লুঙ্গি পরা, টি শার্ট তুমি পরা, একজন রোগীর সাথে আর যাচ্ছ আমার এরকম। সাথে আমার ওয়াইফ কখনো সে নেমেছে যাতে অন্তত করে যে আমরা মানে আমি ইমার্জেন্সি হসপিটালে যাচ্ছি। তো এইটা করার পরে তখন ওই সারা রাত আবার ভাইদেরকে আপডেট দেয়া, তারা তাদের ওনারা মতো কি আবার করে- ফেসবুক পেজে তখন এটা লিখতো? হ্যাঁ, এবং প্রস্তুত যেটা আছে কি হয়েছে ভাই, হয়েছে? আমেরিকাও ভাইয়েরা কিভাবে ক্যাম্পেইন করছে আমরা তো জানি না। তো তখন ওরা বলছিল যে পুরো ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া ওখানে ওরা তুমুল ক্যাম্পেইন করবার চেষ্টা করছে। তো ওনাদের তো রিয়েল সিনিয়র ওটা জানা দরকার। তো আমি সাধ্যমতো একদম পুরো, আর আমার একটা ভাই ভালো সুযোগ ছিল, এটা হলো আপনি জানেন যে আমি ওই যে সাইফুরসে তো 10 বছর ধরে অলমোস্ট ক্লাস নেই। তো এই কারণে আমার সারা দেশের বাইরেও আমার অনেক স্টুডেন্ট যাদেরকে আমি আইএলসে পড়িয়েছি, তো আজ থেকে অনেক আগে পড়িয়েছি, তারা এখন বাইরে থাকে, তারাও প্রচুর ফোন দিত। তো যেটা সুবিধা হয়েছে, যাত্রাবাড়ি, এরপরে মালিবাগ মোড়, মৌচাক, মেরুল, একদম উত্তরা পর্যন্ত অলমোস্ট 10 থেকে 12 জন আমার ফ্রেন্ড অথবা স্টুডেন্ট যারা একদম রাস্তার পাশে বাসা, এরকম একটা আমি চেইন তৈরি করে ফেলতে পেরেছিলাম। এর মানে 5 মিনিটের মধ্যে যাত্রাবাড়িতে কি, একদম মেরুল বাড্ডায় কি, রামপুরে তো আমি নিজে, উত্তরে কি অবস্থা, নতুন বাজার, এইটা 5 মিনিটের ফোনে 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 পুরো লাইনটা ধরতে পারতাম। তো এইভাবে জেনে 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 জেনে, এবং এইটা কিভাবে কাজে লেগেছে আপনাকে শুধু ভাই বলি, আর ওনাদের নাম বলবো না, একজন অবসরপ্রাপ্ত মেজর, খুবই ইয়াং, ফেসবুকেও অ্যাক্টিভ। তো উনি বলেছে যে আমরা যে এই কথাগুলো বলেছি, ওনাদেরকে আবার ওনাদের ভিতর থেকে ওনাদের ছাত্র যারা আর্মিতে ছিল তারা বলেছে, তথ্য দিয়েছে যে এইখানে এখন অস্ত্র নিয়ে যাওয়া হবে, ওখানে বারুদ ফুরিয়ে গেছে, আপনারা পারলে এই তথ্যটা ওইখানকার লোকাল যারা আছে ওদেরকে দেন, যাতে এই গাড়ি এয়ারপোর্ট থেকে বের হতে না পারে, এটার মধ্যে বারুদ আছে। তো এইরকম বিভিন্ন তথ্য ওনারাও আবার ওইখানে পৌঁছানোর চেষ্টা করতেন। তো এইটা আসলে ভাই আমার যেটা শুধু মনে পড়ে যে আমরা তো আসলে কোনোভাবে ডকুমেন্টেডই করতে পারলাম না যে আসলে জুলাইতে কী হলো, প্রত্যেকটা মানুষ কতভাবে কন্ট্রিবিউট করেছে। তো এটার জন্য কিন্তু তুমি হয়তো খেয়াল করছো যে আমি যে বারবার গণতদন্ত কমিশনের কথা বলেছি, Exactly. পাবলিক হিয়ারিংটা কেন দরকার, গণশুনানিটা কেন দরকার, এই গল্পগুলো তো আসছে না। এই যে আপাটার কথা বললা যে রাতের 2টার সময়, এটা কত সিরিয়াস একটা ব্যাপার। এবং তার বাসায় তার ভাই আওয়ামী লীগের একজন নেতা, এটা আপনাকে বলি, ওনার ভাই একজন আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের ভালো নেতা, এবং এইটা উনি ওনার বাসায় আমাকে রাখছে 1 সপ্তাহ, এবং সম্পূর্ণ ওনার অগোচরে, কিন্তু এই জন্য সেফ ছিল যে ওনার বাসায় এইটা কেউ চিন্তা করতে পারবে না, কারণ ওনার ভাই আওয়ামী লীগের নেতা, একজন মানে ওয়ার্ড পর্যায়ের নেতা, কিন্তু ওনারা আবার এই আন্দোলনের পক্ষের মানুষ, তো উনিও কিন্তু এই ঝুঁকিটা নিচ্ছে। তো এই গণশুনানিটা কেন দরকার ছিল, যেটা বারবার ফিল করছিলাম, প্রেসে বলছিলাম যে গণশুনানি হইলেই শুধুমাত্র একজন নাগরিক নিবন্ধন করে বলতে পারবে যে আমার একটা গল্প আছে যেটা আমি পাবলিকলি বলতে চাই। আপনি এটা বলবার পর ভাই, আমরাও অনেক জায়গায়, আপনি এই মডেলটা বলবার পর যে অন্তত গণশুনানি, ঢাকার যেগুলো জায়গায় মেসাকার হয়েছে, কত মানুষ, এগুলোর এখন পর্যন্ত প্রমাণ আছে, সেগুলো তারা বলুক। তো এটা তো হলো না, মানে আপনিও বলেছেন, আমরাও বলেছি যে সংসদ টিভি থেকে সেটাকে সরাসরি live দেখানো করবার হোক, জন্য। আমাদের এই গল্পগুলো তো হারাই যাবে, কিন্তু হলো না। তো মানে হলো না, এটাই বাস্তবতা। আসলে এখন কি হবে সামনে তো আমরা বুঝতে পারছি না। এইটা ধরো তো মানে এই স্মৃতিটাকে জীবিত রাখার জন্য কি ওই ঘটনাটা তোমাকে বেশি ট্রিগার করে, না আরো অনেক ঘটনা আছে এর মধ্যে ঘটেছে যেটা তুমি ফিল করতেছো যে জুলাই স্পিরিটটাকে ধরে রাখাটা কেন এই জরুরি? মুহূর্তে ভাই একটা ছোট গল্প বলি, যে মানে এটা রামপুর অফ দ্য রোডের, যেহেতু অফ দ্য রোডটা খুব ক্রুশাল ছিল রামপুরে। একদিকটা আপনি জানেন যে আমি বলি, আমি অবদারডে ছিলাম লম্বা সময়, আমি ওটার পুরো তো তাহলে আমি ম্যাপ আপনাকে জানি, বলি ভাইয়া, পুরো ম্যাপ। আবুল হোটেল থেকে রামপুরা ব্রিজ, এই জায়গাটা কখনোই পুলিশ বা আর্মি পুরোপুরি দখল নিতে পারে না, কারণ আপনি দেখবেন যে এইখানের আইল্যান্ডে একটা গাছও, 2-1টা গাছ ছাড়া আস্ত ছিল না। আন্দোলনকারীরা সবাই মিলে এই গাছগুলো কেটে ব্যারিকেড তৈরি করেছিল, এবং আবুল হোটেলের পর আর রামপুরা ব্রিজের এই দিকটা, এইখান থেকে কোনো সময় পুলিশ বা পুরোপুরি ঢুকতে পারে নাই। একমাত্র তাদের একটা জায়গা ছিল হাতির ঝিল, ওই অফ দ্য রোডে ঢুকা, কারণ আমরা সবাই যখন ঝামেলা হচ্ছিল সবাই অফ দ্য রোডে ঢুকে যেতাম, আবার আর্মি বা পুলিশ যখন একটু সরে যেত আবার অফ দ্য রোড থেকে আমরা মেন রাস্তা দখলে নিতাম। তো এরপর দেখলাম যে শুনলাম যে হাতির ঝিল থেকে ফোর্স ঢোকার জন্য রেডি হচ্ছে, এবং সেখানে পরে গিয়ে দেখি, এটা আমার জীবনে তখন আমি বুঝতে পারি যে এটার সাথে পলিটিক্যাল পার্টিগুলো কানেক্টেড হয়ে গেছে আন্দোলনটা। রাত তখন 2টা বাজে, ওই আপার সাথে নিয়ে গিয়ে দেখি যে ঠিক হাতির ঝিলের যেই পয়েন্টটা থেকে মহানগর প্রজেক্ট হয়ে অফ দ্য রোডে ঢুকে, এইখানে বেশ কিছু ছেলে মেয়ে যাদেরকে দেখলে স্টুডেন্ট মনে হয় না, কিন্তু তারা ব্যারিকেড তৈরি করেছে, একটা বিরাট ব্যারিকেড তৈরি করেছে, এবং কাউকে যেতে দিচ্ছে না যাতে আর্মি বা পুলিশের গাড়ি অফ দ্য রোডটা ঢুকতে না পারে, কারণ অফ দ্য রোডই আমরা সবাই মিলে বারবার একত্র হচ্ছিলাম। এবং তাদের চেহারা দেখে আমার মনে হলো যে এইটার সাথে পলিটিক্যাল ইনভলভমেন্ট হয়ে গেছে, মানে সামহাও তারা হয়তো নাম নিচ্ছে না, কোথাও কোথাও কিন্তু এলাকাবাসী ইনভলভ হয়েছে, সাধারণ এবং এলাকাবাসী। ভাইয়া এইটা যে হয়েছে, এটার পরে আমি দেখলাম যে রাত 2টায় ওই যারা ব্যারিকেডটা দিয়েছে ওদের জন্য মানুষ খাবার নিয়ে আসতেছে,
মানে তারা কোনো পলিটিক্যাল গ্রুপ না, কিন্তু তারা ওদের জন্য কেউ খাবার নিয়ে আসতেছে, মহল্লাবাসী। যে যেটা মহল্লাবাসী তাদের জন্য খাবার দাবার নিয়ে আসতেছে। তো এইটা তো আসলে অসাধারণ। এবং আমার একটা যেটা আমি এটা অনেকবার বলেছি ভাই, যে তোমরা কি রাতের বেলাও কি রাস্তায় ছিলা, মানে রাত পালা করে করে, মানে পুরো রাত? অন্তত পুরো রাত তো অনেক দিন ছিলাম। বিশেষ করে আমি আপনারা বলতে পারবো, এটা যদি কারো কাছে ভিডিও আছে কিনা, রাত তখন 2:30 বা 3টে বাজে, আবুল হোটেল পর্যন্ত গেছে। আর আবুল হোটেলের সামনে গিয়ে দেখি যে ছেলেরা আবুল হোটেলের ওই মোড়টা কিন্তু প্রচুর পুলিশ ছিল, হ্যাঁ। পুলিশ র্যাবের গাড়ি ছিল, আমি নিজেও দেখছি। কিন্তু ওই রাত সময়টাতে। 3টের সময় গিয়ে দেখি ক্রিকেট খেলতেছে পোলাপান। মানে হলো ওই জায়গা এখন তো জেগে থাকতে হবে, সামাও জেগে থাকতে হবে। এবং সরকার তখন লাইটগুলো সব বন্ধ করে দিয়েছে রাস্তার। একটা সময় আপনার মনে আছে কিনা যে যত লাইট ছিল রাতের লাইট রাতের বন্ধ লাইটগুলো করে সব বন্ধ করে দিয়েছে। তো ছেলেরা করে ওই যে গাছগুলো কেটে ফেলা হয়েছে, এই গাছে আগুন ধরাই দেওয়ার পরে শুকনো পাতাও তো জ্বলে অনেক লম্বা সময়, ওই যে পেট্রোল টেট্রোল দিয়ে দিলে। তো ওইরকম আগুন জ্বলতেছে, আর মাঝে অনেকে ক্রিকেট খেলতেছে। তার মধ্যে অনেকে ফ্যামিলি নিয়ে চলে আসছে, বাচ্চা নিয়ে, বউ নিয়ে, এদের সাথে ঘুরে দেখার জন্য সব কিছু। তো এইটা তো আসলে ডকুমেন্টেশন কিছু হয় না। আরেকটা ব্যাপার যেটা হয়ে গেছে, আমরা নিজেরাও করেছি, এই সময় যত মানুষ ফোন পকেট থেকে বের করেছে, আমরা করে ভিডিও করতে দেই নাই। আমরা এটা খুব, কারণ আমরা তো জানতাম না যে এত দ্রুত কিছু হয়ে যাবে। সুতরাং কোন ভিডিওতে, কোন ছবিতে, কোন মানুষের জীবনটা ঝুঁকিতে পড়বে। তো এমন অনেক হয়েছে যে ভিডিও করেছে, আমরা তার ভিডিও ডিলিট করাইছি। এবং আমরা এভাবে ঘোষণা দিচ্ছি যে কারো ফোন হাতে দেখলে আমরা ফোন ভেঙে ফেলবো। কারণ এর মধ্যে কে পুলিশের, কে এজেন্সি, কে আওয়ামী লীগের, কে আওয়ামী লীগের, কেউ তো বুঝতে পারতেছে না। সুতরাং কার জীবন আমরা ঝুঁকিতে ফেলবো। Right. হ্যাঁ, এবং আজকে ভাই আপনারা বলি, এই যে অনেকে বলে না যে আর্মি ফায়ার করে নাই, সর্বপ্রথম যেদিন আর্মি নামলো কারফিউতে, তখন আমরা একদম, এবং আপনি জানেন কিনা যে 20 তারিখে সকাল 11টার দিকে অফ দ্য রোডের ঠিক মুখে একজন বেকারি শ্রমিককে একদম কোনো কারণ ছাড়া ফায়ার করে মেরে ফেলা হয়, একদম অফ দ্য রোডের মুখে। তো ওখানে যাওয়ার পরে দেখি তার রক্ত এখন ওখানে ছোপ ছোপ করতেছে। তো আমার মনে আছে যে আমরা অল্প কিছু মানুষ সেই রক্তের উপরে দাঁড়াইয়া, ওই লোককে মানে কাজে যাচ্ছিল, এরকম কাজে যাচ্ছিল, ওই যে সে জানেও না হয়তো, কিন্তু অল্প শিক্ষিত মানুষ। সম্ভবত যেটা হয়েছে যে ওই তাকে মেরে ফেলার মাধ্যমে আরো মানুষ যাতে বের না হয়। আচ্ছা, ওয়াবদা রোডে যারা আন্দোলন করতেছে, অফ দ্য রোডে যারা আন্দোলনে, এদেরকে ভয় দেখানো আর কি। আর রামপুরে তো প্রথম থেকেই অগ্নিগর্ভ হয়েছিল, একজন শ্রমিক। তো এরপরে আমরা ওই রক্তের উপরে দাঁড়াই, আমার মনে আছে যে আমি আশেপাশে যখন, তো আমি দাঁড়ালাম, আরও কিছু ভাই চিনি না আসলো, এবং ওইখানে বসেই তখন কারফিউর মধ্যে আমরা স্লোগান ধরলাম। এবং অফিসিয়ালি সম্ভবত আমরা আশেপাশে কাউরে আর দেখিনি, অফ দ্য রোডে রামপুরের ওই মুখে আমরাই প্রথম কারফিউর মধ্যে মিছিল ধরলাম, প্রথম মাত্র 10-15 জন। এরপরে আরও লোকজন আস্তে আস্তে আসলো এরকম করে। কিন্তু আমার যেটা খুব মনে পড়ে একটা ঘটনা, যে ওই দিন মাগরিবের সময় আবার ওখান থেকে এসে যখন তুমুল টিয়ারশেল মারতেছে অফ দ্য রোডের মধ্যে, যাতে সবাই সরে যায়। তো আপনি তো ভাই জানেন যে টিয়ারশেল মারলে, ওই যে আগুন ধরালে একটু ঝাঁজ কেটে যায়। তো আমরা একদম হয়ে গেছি, আর কোনো কুল করতে পারতেছি না। ওইখানে একটা নতুন অ্যাপার্টমেন্ট হয়েছে অফ দ্য রোড থেকে একটু সামনের দিকে, যে 10 বা 11 তলা থেকে একজন অনেকগুলো বই খাতা ফেললো, জাহাজ বিল্ডিং এর আগে হ্যাঁ, জাহাজ বিল্ডিং এর আগে বই খাতা ফেললো যাতে আমরা আগুন ধরাতে পারি। এবং তখন আমার খুব মনে আছে আসলে, যে খুলে দেখি যে এগুলো বাচ্চার সব নতুন বই খাতা, মানে লেখে নাই। মানে এইটা দেখে কোনো মা আর কি টেবিলের উপরে কি আছে, কোনটা নতুন বই পুরনো বই, এইটা চিন্তা করে নাই, জাস্ট ধরে বারান্দা থেকে ফেলে দিছে। আর একজন কোত্থেকে একটা গায়ে দেয়া নতুন কাঁথা, তার জায়গা থেকে, মানে আমার এর থেকে বেশি আর কিছু করার ছিল না। যে এত ছোট গল্প, কিন্তু আমার ওই স্মৃতিটা খুব, যে তখন আমরা ওই নতুন বই ছিঁড়ে তখন আমি দেখতেছি যে খাতাগুলো সব নতুন, বইগুলো সব নতুন, কিন্তু কিছু লেখে না, কিন্তু যা পেয়েছে উপর থেকে সে ছুঁড়ে ফেলেছে। তোমরা জ্বালাও। তো আমরা এরকম ধরে তারপরে সবার সামনে দিচ্ছি। তা আসলে এই গল্পগুলো তো হয় নাই, এইটাই হলো ব্যাপার। এবং আপনাকে ভাই একইভাবে আমি একটু বলে রাখা দরকার, যেটা অনেকে আমার একটা ডিসক্লেইমার দেওয়া দরকার, যে এই আন্দোলনের শুরু থেকে যখন কোটা আন্দোলন, তখন কিন্তু আমি অ্যাক্টিভ ছিলাম না। এবং ভীষণ একটা অভিমানের জায়গা থেকে আমার বন্ধুরা প্রচুর ফোন দেওয়ার পর আমি যাই নাই। কারণ 18তে যখন কোটা সংস্কার আন্দোলন চলে, তখন তো আমি ক্যাম্পাসের স্টুডেন্ট, আমি ছিলাম। কিন্তু এবার আমি একদিনও যাই নাই। এর কারণ হলো আমার বন্ধুদের প্রতি, আমি এটা তাদেরকে অনেক বলেছি, যে আমার ভীষণ একটা ক্ষোভ ছিল। ক্ষোভটা হলো এই, যে 24-এ নির্বাচনটা যখন হয়ে গেল, মানুষের ভোটের অধিকার নাই, ভাতের অধিকার নাই, এইটা নিয়ে আমার বন্ধুদের কোনো মন খারাপ নাই। তাদের যেমনি হোক একটা বিশেষ ক্যাডার হয়ে গেলে তাদের জীবনে আর কোনো দুঃখ নাই। তা আমার তখন তারা ফোন করে বললো যে তুমি সব আন্দোলন সংগ্রামে যাও, যে কোনো মানববন্ধনে যাও, তো এখন আসতেছো না কেন? তখন আমি বললাম যে এমন অনেক আন্দোলন গেছে যে একজন মানুষকে মেরে ফেলছে, 20 জন মাত্র মানববন্ধন করবে রাজুতে বা শাহবাগে। আমি তোমাদেরকে ফোন দিচ্ছি, তোমরা জীবনে বের হও না, তোমরা সকাল 8টায় লাইব্রেরিতে ঢুকছো, তোমরা রাত্রি 9টায় বের হইছো। এটা আমরা শুরুতে বলেছি, একটা সেলফিশ মুভমেন্ট, যে এইটা তুমি করছো, কোনোদিন বের হও নাই,
তো আজকে তুমি, কারণ এইটা তুমি শুধুই কোটার জন্য বের হয়েছে, কারণ এবার লাথিটা তোমার পেটের উপরে পড়ছে। তো মানুষ মরে যাচ্ছে, মানুষের কত কষ্ট, কোনোদিন বের হওয়া নাই, আজকে নিজের পেটে পড়ছে বিধায় তো ডাকতেছো, কেন তোমরা করো? মানে এই কারণে আমি কোনোভাবেই, কারণ শুধু কোটার কারণে আন্দোলন, কিন্তু আর কোনো ব্যাপারে মানুষের আন্দোলন নাই, জনগণ নাই, দেশ নাই, জনগণ নাই। মানুষের ভোট দিতে গিয়ে মানুষ ধর্ষিত হয় না শুধু, একটা বাচ্চা আপনি ভাই দেখছেন যে 3 না 4 বাচ্চার মা, তার সুবর্ণচরে ধর্ষণ করা হয়েছে, কেউ দাঁড়ায় নাই। তো আমি এটা কোনোভাবে নিতে পারতেছিলাম না, এবং আমি ভাইয়া, আমি আর আমার এক বন্ধু এইবার 24-এ যখন ইলেকশন হয়ে গেল, তখন উই আর গেটিং প্রিপেয়ার্ড ফর জিএডি। আমরা দেশ ছাড়ার চূড়ান্ত, কারণ এর আগে অনেকবার ট্রাই করছি, কিন্তু আমার ভীষণ হোম সিকনেস আছে, আমি ভাই বোন সবার ছোট, তো সেভাবে সে কারণে ছোটোটার সাথে তো মায়ের সাথে অনেক বেশি কানেকশন, আর আমার মা আমার প্রতি প্রচণ্ড ডিপেন্ডেন্ট। তো আমি কোনোভাবে কয়েকবার মুভ করেও পারি নাই। তো এবার একটা সর্বশেষ আশা ছিল 24-এ, যখন আর হলো না, তখন আমরা তো ঠিক যখন আন্দোলন শুরু হয় তখন আমাদের জিএডি পরীক্ষা ছিল, আগেই আমরা রেজিস্ট্রেশন তো আপনি জানেন করে ফেলতে হয়, তো আমরা পরীক্ষা দিতে পারি নাই। তা আমার মধ্যে ভাই ভীষণ আক্ষেপ ছিল যে আমার আরও বাইরে চলে যাওয়ার কথা, আগেই আমার বন্ধুরা অনেকে বাইরে, তো ওরা আমার নিয়েও একটা আক্ষেপ ছেড়ে, তুমি কেন দেশে পড়ে আছো, তুমি তো দেশে কিছু করবা না। একটা কথা আজকে ওনার কথা মনে পড়ে, ইউএসএ ওনার পিএইচডি শেষ মনে হয়, সাকিব মুস্তাফি ভাই, উনি ভালো লেখেন, চিন্তক, বুয়েটের। তো ওনার সাথেও আমার এই আন্দোলনের সময় প্রচুর কথা হতো। তো উনি আগে থেকে, আমি যখন আমার কবিতার বই বের হয়েছে, উনি নিজে বাংলাদেশ থেকে সংগ্রহ করে আমেরিকা আগের বছর নিয়েছিলেন। উনি আমাকে কবি হিসেবে খুব পছন্দ করতেন, উনি বাংলা লিখতেন যে মানে আমার আন্দোলনের প্রেমের কবিতার মধ্যে ফ্যাসিবাদ বিরোধিতা ছিল। তখন ওনার একটা কথা, ভাই আমার জীবনে আপনি আসে না যে অনেক দিনের আফসোস, কিন্তু একটা কথায় আপনার আফসোস কেটে যায়। তো আমার নিজের প্রতি, আমার নিজের, যে কেন আমি 3-4 বছর আগে বাইরে চলে গেলাম না, অ্যাটলিস্ট এতদিনে সময় নষ্ট হয়েছে, দেশেও কিছু হইলো না। তো মাও সর্বশেষ 24-এর পরে আমি যেরকম প্রচুর লেখালেখি করতাম, সারাদিন গুম হওয়ার আতঙ্ক ছিল, মাও সে দাবি টাবি ছেড়ে দিয়ে বললো যে না, মানে আমারে বাঁচানোর জন্য বাইরে পাঠানো খুব জরুরি, এটা নিয়ে সবাই সিদ্ধান্ত নিল। তো তখন উনি একটা কথা বললো যে হাদি ভাই, আমার সারা জীবনে আমার একটা মনে হয়েছে ওয়াইজ ডিসিশন যে আমি দেশ ছেড়ে আসছি, আমি বাংলাদেশ ছেড়ে আসছি, আমি বাইরে পিএইচডিটা হলো, এবং আমি দেশের জন্য কিছু করতে হলেও দেশ ছেড়ে আসার কোনো বিকল্প ছিল না। এই প্রথম উনি বললেন যে আমার প্রথম, আমি ভীষণ রিগ্রেট ফিল করতেছি যে এইরকম একটা আন্দোলন যেটা সারা জীবন স্বপ্ন দেখছে, এইটা আপনারা রাজপথে আপনাদেরকে দেখতেছে, কিন্তু আমি জীবনে নাই। আমার মনে হইতেছে আমার সারা জীবন যেটুকুন আমার আনন্দ ছিল, আমি বাইরে চলে আসছি, আমার আজকে এটাই কষ্ট যে এই আন্দোলনটা যদি আমি রাজপথে দাঁড়াই দেখে মরে যেতাম, আমার এর চেয়ে বড় আনন্দ আর সফলতা মনে হইতো না। তো আপনারা এইটা দেখতেছেন, তো আপনি জানেন না যে আমার কি পরিমাণে ঈর্ষা হইতেছে। তো তখন আমার মনে হইতেছে যে আল্লাহ সম্ভবত এই সময়টার সাক্ষী আমারে রাখবেন, এই জন্যই সম্ভবত যে কোনোভাবে মানে দেশে থেকে যাওয়া বা আরও আগে না যাওয়া। তখন আল্লাহর কাছে খুব, যে নিজের পরিকল্পনার বাইরে তো আল্লাহর কিছু সিদ্ধান্ত থাকে যে না, আমি অন্তত আমার জীবনে আমি জুলাই দেখে গেলাম। এবং ভাইয়া আমি ওই যে যখন আমার পাশে ওই ভাইটার লাশ দেখলাম, ঠিক সেই মুহূর্তে আমি ডিসিশন নিছি যে এইগুলিটা আমার গায়ে আসতে পারতো। আর আমার বাসা অফ দ্য রোডের একটু সামনে, যখন ঠিক ক্লাস 9-এর একটা স্টুডেন্টের জানাজা আমি পড়ছি, ওকেও স্নাইপার থেকে অথবা হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছিল, 9-এ পড়া। এই দুইটার পরে মোটামুটি যে জীবনটা আল্লাহ বোনাস দিছে, ভারতীয় আধিপত্যবাদ, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর একটা ইনসাফের রাষ্ট্র কায়েমের জন্য এই বোনাস জীবনটা ইনশাল্লাহ লড়াই করব। আর আল্লাহ হয়তো শহীদ করেন নাই, এই লড়াইটা তো কারণে করে জারি রাখতে হবে। সুতরাং বাকি জীবনটা ইনশাল্লাহ আমরা সেইভাবে মানে বোনাস লাইফ মনে করে আল্লাহ যে কয়দিন আমাদের দিয়ে এটুকুন সেবা নিতে চাই ততটুকুন আর কি। আন্দোলনে তুমি জয়েন করলা কখন? তুমি বললা যে শুরুতে যাওয়া নাই। আন্দোলনে ভাই আমি একদম ঠিক মতো রাস্তায় নামছি। আমার মনে পড়ছে যেদিন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি মেয়েদের উপরে হামলা করলো, এটা তো তখন আর কোটার উপরে থাকে নাই, 16-17 জুলাই, তাই না? মেয়েদের উপরে যেদিন হামলা হলো, এই দিন আমি আর কোনোভাবেই স্বাভাবিকভাবেই, এটা তো আর তখন কোটা আন্দোলন নাই, এটা তো জালেম আর মাজলুমের প্রশ্ন। এবং আমার মনে আছে যেদিন রাতে আমাদের হলের মেয়েরা হল ভেঙে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দিলে, এই দিনটা আমার খুব মনে আছে। আমি আমাদের সদস্য সচিব আবদুল্লাহ জাবের গুলশানে থাকে, ওরে বললাম তুমি বের হও, এবং আমি রামপুরা থেকে দুজনে রিক্সায় উঠে দ্রুত ক্যাম্পাসের দিকে মুভ করতে যখন শুরু করলাম, এইটা আমি আর কোথাও বলেছি কিনা জানি না, মৎস্য ভবন পর্যন্ত গিয়ে দেখি যে আওয়ামী লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ এরা ট্রাকে অস্ত্র তুলতেছে, মানে রামদা এরকম সারা দেশ থেকে লোকজন। আমি ঢাকা মেডিকেলে আমার একটা ফ্রেন্ড আছে, ও ডাক্তার ঢাকা মেডিকেলের, তো ওরে আমি বলে রাখছি যে আমাদেরকে যদি কোথাও ধরে বলি যে আমি পেশেন্টকে ব্লাড দিতে যাইতেছি, তো নাম কি, কোন ফ্লোরে, এগুলো সব রেডি রাখছিলাম ওরে বলে। তো মৎস্য ভবনে যখন ঢুকতে পারতেছি না, তখন আমরা হাইকোর্ট গেটের দিকে গেলাম, সেখানেও দেখি যে এরকম সব অস্ত্র নিয়ে ট্রাকে উঠতেছে আর প্রচুর বাইক। তো আমরা ঢাকা মেডিকেলে যাবো এভাবে আমরা বলছিলাম, কোনো দিক থেকে ঢুকতে দিচ্ছে না।
তখন আমার মনে আছে আক্তারকে আমি ফোন দিলাম। আক্তারের সাথে আমার অনেক দিন ধরে ভালো বোঝাপড়া এবং আন্দোলন সংগ্রাম এবং বিভিন্ন কারণে। এনসিপির সদস্য সচিব আক্তার ও আমার খুব কাছের ছোট ভাই, এবং এই যে গত বিভিন্ন আন্দোলনেও ওর সাথে মানে ব্যক্তিগতভাবে যত ধরনের যোগাযোগ রক্ষা সম্ভব, ওকে আমি ফোন দিয়ে বললাম যে আক্তার, এই সব পাশ থেকে কিন্তু অস্ত্র নিয়ে রেডি হচ্ছে, ওরা তখন রাজুতে প্রোগ্রামের জন্য দাঁড়াইছে মিছিল দিয়া, যে দ্রুত শেষ করে দাও। এইটা আমি ওরে বললাম। তখন হাইকোর্টের গেট থেকে ঢুকতে না পেরে চানখারপুরের ওদিকে মুভ করলাম। তখন দেখি কোনো দিকেই তো 10 মিনিট পরে আবার আক্তারে ফোন দিয়ে বললাম, ভাই আমরা মাত্র শেষ করে দিছি, আপনার আর অন্য কোনো দিক থেকে ঢোকার দরকার নাই। তো তারপরে আমরা আবার ব্যাক করে যখন বাসায় ফিরলাম, এরপর থেকে তো 5ই আগস্ট পর্যন্ত সময়টা কীভাবে গেছে জানি না। তবে মানে এইটাই যে আসলে জুলাইটা বাংলাদেশে আমাদের জীবনে আল্লাহ দিবেন, এটা তো ভাইয়া স্বপ্নের মতো। এবং আমার মনে আছে যে আমি প্রতিশোধ আকারে দেখো, যেমন ধরো তোমার জীবনের যে ট্রমার কথা বললা, 12-13-তে তোমার ইউনিভার্সিটি ক্যাম্পাস, পরিচিত জনরা, ছাত্রলীগ, বন্ধুরা যেই পরিবেশে তোমাকে ট্রমাটাইজ করেছে, মানে আদারিং করা, যে তুমি এই আমাদের কেউ না, তুমি আদার, তুমি মাদ্রাসা, তুমি হেফাজত, তুমি শিবির, তুমি দাড়ি টুপিওয়ালা একজন ভিন্ন কেউ, সেই জায়গা থেকেই মানে তুমি দেখো যে মানে একটা ন্যাচারাল মানে জাস্টিস হয়েছে এখানে, যেটা হওয়া উচিত ছিল এটা হয় না। এটা আপনারা বললে আবার তো এমনিতেই তো বাংলাদেশে একটা নতুন শব্দ দাঁড়িয়েছে, ইংলিশ বললে তো একটু পশ লাগে, এই জন্য মব বলে আর কি। এখন কোনটা আন্দোলন আর কোনটা মব, এটা তো বাংলাদেশের মানুষ ঠিক করে নাই। আর আগে পরে ইংলিশ না বললে এটা হয় না। যেমন এটা পডকাস্ট, এটা শুনতে ভালো লাগতেছে। তো এই জন্য ব্যাপার হলো, খেয়াল করেন, যেটা উচিত ছিল ভাইয়া সেটা হলো আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের সাথে যা করছে, তাতে 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত অন্তত মানুষের যেই রেশ সব বাদ দেন, যাদের পরিবারকে গুম করছে, যার বাবা মা ভাই বোন, শুধু অতগুলো পরিবার যদি ন্যূনতম রিভেঞ্জ নিত, তাইলে কমপক্ষে 10,000 আওয়ামী লীগ শুধু গণপিটুনিতে মরে যাওয়ার কথা। আমি ভাবি যে বাংলাদেশের মানুষ আসলে এই পেশেন্স, এবং তারা কিভাবে, আপনি দেখেন তো 5 থেকে 8ই আগস্ট বাংলাদেশে মানুষের আঘাতে কয়জন আওয়ামী লীগ মারা গেছে? টোটাল খুবই কম, 23-24 জন সারা দেশে। তখন হ্যাঁ, বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো পার্সোনাল ভেঞ্জেন্স, দলীয় ভেঞ্জেন্স, এবং সেটা দলীয়। আমি ভাই আপনাকে বলি, আমি এই আন্দোলনের পরে আমি আমার বাড়িতে চলে যাই আর্মির গাড়িতে করে। আমি ভাইয়া 1 সপ্তাহ, এটার ভিডিও আছে, আর্মির গাড়িতে করে করে আমার উপজেলায় ওই সব জায়গায় দৌড়চ্ছে, যে কোথাও আগুন লাগাচ্ছে, কোথাও মারপিট হচ্ছে। তো আর্মি আমাকে খুবই ট্রাস্টের সাথে নিল। ওনারা বললো আপনি আমাদেরকে গাইড করেন, কারণ ওনাদেরকে তো অনেকেই ভাবে গাইড করতে ভুল করে। আমি আপনাকে একদম ভাই বলি, যতগুলো বলেছে আগুন দিয়েছে, এটা হয়েছে, তো আমি গিয়ে প্রথম জিজ্ঞেস করেছি, তো দ্রুত উদ্ধার করে। তো একজনের কথা এখন খুব মনে পড়লো, তো উনি খুবই আতঙ্কিত। তারপরে আর্মিকে ফোন করছে, এরপর এক জায়গা থেকে আমরা পিক করলাম। তো এরপর আমি বললাম আমার মেরে ফেলবে। তো আমি বললাম চাচা দাঁড়ান, জিজ্ঞেস করলাম যে আপনি কি আওয়ামী লীগের কোনো কমিটিতে এখানে আছেন? প্রথম বললো আমি খুবই নিরীহ মানুষ। আমি পরে আস্তে করে বললো যে উনি এই ওয়ার্ডের শ্রমিক লীগের সভাপতি। মানে মুশকিলটা হলো, আপনি শ্রমিক লীগের সভাপতি হিসেবে এতদিন মানুষকে মারছেন, কাটছেন, তার ঘরবাড়ি দখল করছেন, চাঁদাবাজি। এখন যার ঘর আপনি দখল করছেন সে সেইটা পুনরুদ্ধার করতে আসতেছে, এখন আর আপনি শ্রমিক লীগের সভাপতি নেই, আপনি একজন নিরীহ মানুষ। এবং এটাই ম্যাক্সিমাম ঘটছে। তো এখন যেটা হলো, তো আমি আর্মিকে তখন বললাম যে দেখেন, এরকম তুমুলভাবে দৌড়ানো যাবে না, এরকম যদি কোনো নাম শোনা হয় তার ন্যূনতম তার সাথে ইনসাফ করতে হবে। বললো ভাই ইনসাফ কি? যে এতদিন মানুষের মারছে তার ন্যূনতম মানুষ 2-4টা চড়থাপ্পড় দেওয়ার হক রাখে, এরপর তারে তুলে আনতে হবে যাতে জানে মাইরে ফেলতে না পারে। তো তখন ওনারা হেসে ফেললো। তো যেটা হলো, বাংলাদেশের মানুষ অসাধারণ, তারা সহিষ্ণুতা দেখিয়েছে। আমি এটা ভাবি না। আপনি ভাই দেখেন, সহিষ্ণু না অনুভূতিহীন একটা জাতি, সরীসৃপ কিনা, এটাকে আসলে সহনশীলতা, এখন আমি আসলে অনুভূতিহীন কিনা, তার ভিতরে আসলে কোনো অনুভূতি নাই। ভাই একটা ব্যাপার, ওই সময় মানুষ যেভাবে অগ্নিগর্ভ হয়েছিল, পলিটিক্যাল পার্টিগুলো ধরেন বিএনপি বা জামাত, তারা কখন খুবই দায়িত্বশীল আচরণ করেছে। তারা যদি একটু শুধু জাস্ট উস্কানি দিত তাহলে কিয়ামত হয়ে যেত। কিন্তু তারা প্রচণ্ডভাবে ট্রাই করেছে। এবং ভাই আজকে আমার মনে পড়ে 5ই আগস্ট মানে 36শে জুলাই রাত 12টা পর্যন্ত রাজপথে থেকে বাসায় গিয়ে গোসল করে রাত 1টার সময় আমি মন্দির পাহারা দিতে গেছি, আমার সাথে আমাদের সদস্য সচিব জাবের এবং আরও 10 জনকে নিয়ে। কারণ আমাদের মনে হচ্ছিল যে দিস ইজ দ্য হাই টাইম, যখন মন্দিরে হামলা হবে, করা হবে। তো মন্দিরের সামনে পাহারা দিতে দিতে আমরা প্ল্যান করি যে আমাদের একটা ইনকিলাব মঞ্চ করতে হবে, এবং আমাদেরকে এই 5 তারিখ রাতে
5 তারিখ রাতে, যে আমরা তখন ওই মন্দির পাহারা দিতে দিতে আমি আর জাবের কথা কোন বলছি। মন্দিরে গেছো? এইটা ভাই আমি তো তখন বাড়ি চলে গেছি। ও তুমি তো বাড়িতে। হ্যাঁ, বাড়ি চলে গেছি। তো ওই আমাদের একদম শহরের সামনে যে তুমি মন্দির, তো ঝালকাঠিতে না তোমার বাড়ি? নলছিটি, ঝালকাঠি নলছিটিতে। তো আমাদের বাড়ির সামনে যে তারা মন্দির, তারা মন্দিরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন আমরা মনে আছে যে আমরা 10 জন মিলে মন্দির পাহারা দিচ্ছি এবং শহরের অন্য মন্দিরগুলো ঘুরে ঘুরে আসতেছি যাতে কোথাও কোনো ঝামেলা না হয়। তো এবং সবাইকে বলতেছি যে কোনো কিছু হলে আমাদেরকে কাইন্ডলি বলেন, আপনারা ভীত সন্ত্রস্ত থাকবেন না। এবং আমাদের হিন্দু ভাই বোনদেরকেও বললাম যে আপনারা মন্দিরের সামনে দাঁড়াচ্ছেন না কেন, কারণ আপনারাও দাঁড়ান, আপনারা না দাঁড়ালে তো এখানে কেউ পাহারা দেওয়ার নামে অন্য কিছু করে যাবে, তখন আপনি বিপদগ্রস্ত হবেন। তখন আমরা যাওয়ার পরে ওনারাও আবার সামনে দাঁড়ালো এবং আমার ফোন নাম্বার দিয়ে রাখলাম যে ফোন দিবেন। তো তখন আমরা প্ল্যান করলাম যে না, এই আন্দোলনকে যেটা হয়ে গেছে এখন এটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের একটা কিছু মানে তোমাকে এটা ট্রিগার করলো কি, মানে কি জিনিস ট্রিগার করলো? গোসল করতে করতে ট্রিগার করলো যে ইনকিলাব মঞ্চের? হ্যাঁ, ও এটার ভাই ফাইনালি এটা বেশি ট্রিগার করলো কিভাবে? না, এটা আন্দোলন যদি সফল হয়, মানে অনেক সময় আছে না যে আমরা একটা, যেমন ধরো যে আমরাও যারা গত 4-5 বছর থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, আমাদেরও তো একটা আকাঙ্ক্ষা জন্মাইছে যদি হাসিনা যায় কি করব তারপরে, মানে ওরকম একটা ব্যাপার ছিল কি না যে দুইটা ব্যাপার ভাই 36 তারিখ যদি হয়। আপনি বললেন না যে অনেক জায়গায় দেখেন আমার সাফারিংসটা কিরকম ছিল। আমি যেই প্রতিষ্ঠানটা ক্লাস নিয়েছি 10 বছর, ওনারাও আমার কারণে সাইফুডস অনেক ভিকটিম হয়েছে। আমি লম্বা ক্লাসের মধ্যে কোনো না কোনোভাবে আমার আলোচনা বা আমার চিন্তা তো বোঝা যেত। শুধু আমি একজন মানুষ গুম হয়ে গেছে, যেমন আমি এটা আপনাকে বলি, ফরহাদ মাজার যখন গুম হলেন, আমি ওনার পক্ষে ক্লাসের মধ্যে কিছু কথা বললাম। পরের দিন আমার ক্লাস শুধু বন্ধ না, পুরো ব্রাঞ্চ ম্যানেজার পর্যন্ত পরিবর্তন করার মতো অবস্থা যে আমি এটা কিভাবে বললাম, এবং সেটা বিসিএস রিটেনের ক্লাসে, যারা সবাই খুব ম্যাচিউর। এইরকম অসংখ্য বিপদ তো আছেই। ইসলামীয় চক্ষু হসপিটাল ইস্পাহানি, ওইখান থেকে আমি ফার্মগেট হেঁটে আসতেছি, এক লোক ফুটপাথ থেকে বাইক উল্টো ধরে যাচ্ছে, একজন মানুষের গায়ে লাগাই দিছে। উনি প্রতিবাদ করলেন, আমি স্বভাবতই গিয়ে ওনার পক্ষে দাঁড়ালাম যে ভাই আপনি ফুটপাথে কেন উঠবেন, ফুটপাথ তো মানুষের হাঁটার জায়গা। আপনি দেখেন মানে এই দিনগুলো আমি তো এইভাবে চেহারা কোনো, এবং শাহবাগের উত্তর সময় সে উঠে বলল রাজাকারের বাচ্চা। আমি ভাই মনে আছে এই দিনটা, যে এটা মনে হয় 13-14 দিকে হবে। আমি অপমানে লজ্জায় আমি দর করে কাঁদতেছিলাম আমার, যে কারণ আমি জানি যে এই লোকটা যে খারাপ, মানে আমি তো প্রতিবাদ করলাম এবং ন্যায়ের পক্ষে, কিন্তু আমি এখন যদি কোনো থানায় যাই, যেটা উনি অন্যায় করলো, থানা তো এই আমি যাওয়ার কারণে, আমার চেহারার কারণে আমি আরো ভিকটিম হইতে পারি। আমার 5-10 বন্ধুকে ডেকে তারে ধরার মতো বন্ধু বান্ধব আমার ছিল, একটা মামলায় ঢুকাই আমি দিবে। 5-10 বন্ধু বান্ধবকে ডেকে তখন সবাই শিবির হয়ে মামলায় যাবে। একটা মানুষ আমি ন্যায়ের পক্ষে দাঁড়ানোর কারণে সে আমার রাজাকারের বাচ্চা বলে গালি দিয়ে যাইতেছে, আমি তার কিছু বলতে পারতেছি না। আমার ভাইয়ের শক্তিটা কিরম, আপনি যদি আমার চেয়ে 3 গুণ বেশি শক্তি হন, তা আপনি আমার 3টে ঘুষি দিলেন, তা আমি একটা তো দিতে পারবো। বাট এই যে ঘুষিটা আমি দিলাম, এটা তোমার দিতে হবে। আপনি আমার কত দূর দিবেন, 20টা দিলে আমি তো 2টা দিতে পারবো, বাট এই 2টা আমি দিব না কেন? বাট এই 2টার ধাক্কা এমন হইতে পারে আপনি মরতেও পারেন এটার কারণে। কিন্তু আমার যদি মানে মুসা আলাহিসাল্লাম, মানে ইউসুফ আলাহিসাল্লাম যখন দৌড়েই যাচ্ছে, সে তো জানতো না সামনের দরজাটা খোলা থাকবে, কিন্তু তার কাজ ছিল ওই পর্যন্ত দৌড়ে যাওয়া, আল্লাহর কাজ ছিল দরজাটা খুলে দেয়। তো আমার সাধ্য মতো আমি একটা কেন তারে দিব না, কিন্তু আমি এই জীবনে প্রথম যে আমাকে এইরকম অপমান করলো ইনসাফের ন্যায্য কথা বলার কারণে, আমি তার কিছু বলতে পারতেছি না। এবং আমার মনে আছে রাস্তার পাশে কাঁদতেছি। এবং শাহবাগে যখন আন্দোলন চলে, আমি সেই ছেলে যে রাতের পর রাত শাহবাগে কাটাইছি সেই আন্দোলনের সময়, এবং আমি হেফাজতের রাতেও সাপ্লাই ছিলাম, এবং এটা আমি অনেক জায়গায় বলেছি। আপনি যদি বলেন যে এই পুরো আমি যে বাংলাদেশের শাহবাগ বিরোধিতা, এইটার ব্যাপারে যে আমি এত কথা বলি, এটা ইনজেক্টেড হয়েছে কোত্থেকে? এইটা হয়েছে শাহবাগ থেকে। শাহবাগে যখন দেখলাম, ব্যক্তিগত অভিজ্ঞতা, আমার অভিজ্ঞতা, কারণ আমার আব্বা এক সময় বললো যে আমার আর বিশ্ববিদ্যালয়ে যেতে হবে না, তখন আমার সাথে আমার চেহারার প্রচুর বন্ধু বান্ধবকে শিবির বলে হল থেকে 3তলা ছাদ থেকে মহসিন হল থেকে ফেলে দেওয়া হয়েছে, ডিপার্টমেন্টে মারা হইতেছে। আব্বা বললো ভার্সিটিতে যাওয়া লাগবে না। এবং আপনার কাছে বলি ভাইয়া, শাহবাগ থেকে আমার ডিপার্টমেন্ট যেহেতু সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি, একদম মসজিদের সাথে, আমাকে তো শাহবাগ হয়ে যেতে হতো। চারুকলার সামনে পাঞ্জাবি, টুপি, দাড়ি, বড় বড় দাঁত, রক্ত, সে রাক্ষস, এই ছবিগুলো আমি তাকাই দেখতাম যে এই ছবিটার সাথে আমার ছবিটা মেলে, আমার মাথায় টুপি আছে, আমার দাড়ি আছে, আমার বাবার ছবি মেলে। এবং যে কোনো সময় আমাকে শিবির বলে হামলা করে দিলে আমার তো কোনো বিচার নাই, বরং এটাই জায়েজ। একটা সময় পরে সেই দোয়েল চত্বর ঘুরে তারপরে ডিপার্টমেন্টে যেতাম। আপনি বুঝতে পারতেছেন যে কার্জন ঘুরে আমি ডিপার্টমেন্টে যেতাম। তো শাহবাগে যখন ভাই আমি রাতের পরে রাত, আজকে এই কথাটা আপনাকে পাবলিকলি বলি, আজকে আস্পদ কোথাও বলি না, আপনাকেই মনে হয় তাহলে বলি, আব্দুল কাদের মোল্লা যেদিন ওনাকে ফাঁসি দেওয়া হয়, জামাত নেতা, আমি ভাই আবারও বলি, আমি কোনো দিন শিবির করি নাই। এইটা এখন
আমি বলছি এই জন্য শিবিরের দিনই আমি কোনোদিন বলি না, কারণ শিবির করি নাই এইটা বলে একটা খারাপ কথা। শিবির যে করবে তারা করতে দেওয়া যাবে না কেন? এটা গণতান্ত্রিক রাষ্ট্রে যে কারো অধিকার আছে যে কোনো রাজনীতি করার। তো আর এটা তো কোনো নিষিদ্ধ এর চেয়েও সংগঠন বড় না। প্রশ্ন হলো আমার আসলে শিবির কোনোদিন করতে হয় নাই। এর মানে আমি শিবির না করেই অনেক বড় বড় ভাই বন্ধুদেরকে চিনতাম, তারা আমার বিভিন্ন অ্যাক্টিভিজমের কারণে, আপনি জানেন ভাই, যে হয়তো জানেন যে আমি ওই ছোটোবেলা থেকে যখন আমি 780 পড়ি তখনও জাতীয় পর্যায়ে সেই জেলাতে, ঝালকাঠি জেলা, তারপরে বরিশাল, তারপরে ঢাকায় এসে আমি কবিতায়, বক্তৃতায়, বিতর্কে আমি জাতীয় পর্যায়ে অনেকবার ফার্স্ট হয়েছি, মানে স্বর্ণপদক পাইছি। তো বিভিন্ন কারণে তারা আমাকে ভালোবাসতেন। তা আমার শিবিরটা আসলে করা লাগে নাই, এমনিতেই আমার সবার সাথে ভালো সম্পর্ক ছিল, আমাকে পছন্দ করতো। কিন্তু আজকে আমি যেটা বলি, আব্দুল কাদের মোল্লা, উনি যখন ওনাকে ফাঁসি দেওয়া হয়, আমি কোনোদিন আব্দুল কাদের মোল্লাকে ফিজিক্যালি দেখি নাই। শিবির বা জামাতের কোনো বড় নেতার সাথে আমার কোনোদিন ওঠা বসা বা সামনে দেখারও কোনো কারণ নাই, কারণ আমি তো শিবিরের কোনো প্রোগ্রামে যাই নাই। ওনার মৃত্যুটা নিয়ে আপনার নিশ্চয় মনে আছে, ওনার যেদিন ফাঁসি হওয়ার কথা সেদিন হয় নাই। হ্যাঁ, সম্ভবত যে রিভিউ করবে করবে এর একদিন পরে সম্ভবত ফাঁসি দেওয়া, তখন পুরো জিনিসটা, ঘটনাটা সব মানে লাইভে টিভিতে দেখাচ্ছিল যে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ওনারা চিফ জাস্টিসের বাসার সামনে ফাইল নিয়ে দাঁড়াই আছেন রিভিউ করার জন্য, জেলের সামনে। আমি, আমার পুরো পরিবার, আমি আমার বোনের বাসায় থাকতাম। তো আমার বোন ওরা পলিটিক্যালি কনসাস। তো আমার মনে হচ্ছিল যে একজন মানুষ, তাকে কোনো অপরাধ ছাড়া জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে ফাঁসি দেওয়া হচ্ছে, এবং তার ছেলেরা, তার মেয়ে, তার পরিবার কিভাবে একটা ফাইল নিয়ে একা, এবং ব্যারিস্টার সম্ভবত মাহবুব হোসেন, যিনি বিএনপির সিনিয়র একজন, খন্দকার মাহবুব, উনি তখন তাদের সাথে ছিলেন, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ছিলেন। কি ভয়ের তো মুখ, চিফ জাস্টিসের বাসার সামনে দাঁড়িয়ে আছেন ওনারা। তো পরের দিন ওনাকে যখন ফাঁসি দেওয়া হলো, এবং পরে জানলাম ওনার ঢাকার বাসায়ও হামলা করা হলো, এবং ওনার বাচ্চাদেরকেও সেটা দেখতে দেওয়া হলো না। আমি জানি না ভাইয়া কী হয়েছে আমি আমার বাসায় গড়াগড়ি করে চিৎকার করে কাঁদতেছিলাম। আমি কোনোদিন আব্দুল কাদের মোল্লাকে দেখি নাই, জামাতের কোনো বড় নেতা তো দূরের কথা, শিবিরের কোনো বড় মানুষের সাথে আমার কোনোদিন আলাপ হয় নাই, শুধু আমার ডিপার্টমেন্টে যারা করতো তাদের সাথে আমি চিৎকার করে গড়াগড়ি করে কাঁদতেছিলাম। আমার মনে হইতেছিল যে আমার অতি পরিচিত একজন মানুষ, যে মাজলুম, তারে আমাদের সামনে বসে, এখানে আমার বাসার পাশে কোর্ট, আমার বাসা রামপুরা, এখান থেকে এত কাছে, তারে ফাঁসি দেওয়া হইলো কোটি কোটি মানুষের সামনে, আমরা দেখতেছি, কিন্তু কেউ কিছু বলতে পারতেছে না। আমি এটা নিতে না পারি, আমার মনে আছে আমি গড়াগড়ি করে শব্দ করে কাঁদতেছিলাম। কিন্তু ভয়াবহ অভিজ্ঞতা হলো, আমার বোনও তখন কাঁদতেছিল, কিন্তু সে এসে আমার মুখ চেপে ধরছে। আমার বোন মুখ চেপে ধরে আমার বলতেছে, সেও কাঁদতেছে নীরবে, যে জোরে চিৎকার করে কাঁদা যাবে না, কারণ আমার বাসার পাশের ফ্ল্যাটে যদি কেউ চিৎকার করে কান্না শোনে, তারা বুঝে ফেলবে যে এই বাসায় মনে হয় শিবিরের কেউ আছে, তখন আমাদের বাসা ছাড়তে হবে, অথবা এই বাসায় আমরা থাকতে পারবো না। আপনি ভাবেন যে মানে ভয়ের সংস্কৃতিটা তখন সমাজের মানে কোন লেভেলে চলে গেছে, যে আমি চিৎকার করে কাঁদতে, আমি তারা চিনি না, এবং আমার বন্ধু বান্ধব সবাই, এবং আমার মনে আছে আমার 2টা ফ্রেন্ড, ওরা এখন বিসিএস ক্যাডার, ওরা আমার কান্না শুনে পরের দিন আমার বাসায় আসছে। আমার আওয়ামী লীগ তুলে কান্নার শব্দ নিয়ন্ত্রণ করেছে। হ্যাঁ, আপনি তো জানেন ভাইয়া যে মানুষের একজন যদি ফাঁসির আসামি হয়, তারও কিন্তু কবর করার অধিকার আছে। মানে তারা, আপনি যখন ফাঁসি দিয়ে দিচ্ছেন, আপনি তো তার কবর, রাষ্ট্রের কাজ শেষ, তার বাবা, তার মা তাকে কবরস্থ করবে। একটা পরিবার, কাদের মোল্লার পরিবার পর্যন্ত, আরো এরা কবরটা পর্যন্ত করতে পারে না, জানাজা পর্যন্ত দেওয়া হয় না, গুমের মানুষের আপনি কবরটা পর্যন্ত, আপনি কবরের অধিকার কাইরা নিচ্ছেন। আপনি যদি বলেন এই যে আমি আজকে আমার ভয় নাই, আমার ডর নাই, আমি চিৎকার করে কথা বলি, এটা হলো এই শাহবাগ, আমাকে সে আগুন আমার মধ্যে জ্বালাই দিছে। শাহবাগের রাত্রিরে আমি যখন ঘুরে ঘুরে সব দেখি, ফাঁসি চাই, ফাঁসি চাই মিছিল, এবং তখন আমি কসম করছি, আল্লাহ যদি আমার হায়াতে বাঁচায়, এই শাহবাগে বসে আমি শাহবাগের বিচার চাইব। এটা আজকে আমি আপনাকে প্রথম বললাম, যে আমি শাহবাগে বসে সিদ্ধান্ত নিছি, যখন আমি দেখতেছি যে এখানে 3 স্তরের নিরাপত্তা, এখানে বিরিয়ানি কাচ্ছে, আমার ডিপার্টমেন্টের ফ্রেন্ডরা যারা ছাত্রলীগে পোস্টেড, আনন্দ ফুর্তি, তো ওরা প্রচুর কেক, বিস্কিট, এগুলো ওখান থেকে ওদের রুমে নিয়ে আসতো। তো তখন বলতো যে, মানে ওদের রুমে গেলে প্রচুর বিস্কিট, কেক এগুলো পাওয়া যায়, তো ওরা বলতো যে রুম থেকে নিয়ে আসিস, সবাই খেত, এত আনন্দ, এরকম করে ফাঁসির নাটক। তো আমার মনে আছে যে আমি শাহবাগের সে আন্দোলনের সময়টা রাতের পর রাত যখন কাটাইছি, দেখছি, তো তখন আমি মনে মনে একা একা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আল্লাহ যদি বাঁচায় আর আমার হাতটা রাখে, এই শাহবাগের বিচার শাহবাগে বসে আমি চাইবো। এখন কি তুমি তো ফিল করতেছো যে ইনকিলাব মঞ্চের মাধ্যমে তুমি যে বিচার চাইতেছো, সেটা ওইরকম একটা তোমার আকাঙ্ক্ষা কবুল হচ্ছে? মানে ইনকিলাব মঞ্চ এত ছোট একটা প্ল্যাটফর্ম হওয়ার পরও আজকে বাংলাদেশে এত মানুষের শত্রু কেন? এত মানুষের শত্রু এটা হলো আনন্দ, যে বাংলাদেশের শাহবাগিতা, স্বাধীনতা, সার্বভৌমত্বকে, রাষ্ট্রকে ভেঙে একটা যে প্যারালাল রাষ্ট্র তারা গড়ে তুলছিল,
এইটাকে কিন্তু এই আন্দোলনের পরেও কেউ অ্যাড্রেস করে নাই। আমরাই প্রথম এটুকুন দায়িত্ব নিয়ে বলতে পারি যে শাহবাগের বিচার চাই বা শাহবাগিতার বিচার চাই, এইটা আমরা বড় করে বারবার বলেছি। এবং মানে তুমি কি এটাকে জুলাই গণ অভ্যুত্থানের এন্টিথিস হিসেবে দেখো? অবশ্যই, মানে নিশ্চয়ই এটা তো অ্যান্টিথিসিস। আপনি যেভাবে মানুষকে ফাঁসি দিয়ে মানে দিয়েছেন, ভারতীয় আধিপত্যবাদের আমি আপনাকে বিরুদ্ধে। আবারও বলি, শাহবাগ হয়েছে বিদেশে শাপলা হয়েছে। এই শাপলা গণহত্যার মধ্য দিয়ে হাসিনা সে কনফিডেন্ট হয়েছে যে মানুষকে মেরে গুম করে খুন করে রক্ত ফজরের সময় ধুয়ে দিয়ে তারপরেও ক্ষমতায় থাকা যায়, তাতে কোনো কিচ্ছু হয় না। বিশেষ করে তারা যদি ইসলাম প্রিয় জনগোষ্ঠী তার হয়, তো আর কোনো কথাই নেই। গরিব মানুষ, মসজিদ মাদ্রাসা থেকে আসছে, প্রান্তিক। তো এরপর তো এই শাপলার বিচার আমরা সবাই মিলে করতে না পারার কারণে তারপর সে বাংলাদেশের প্রত্যেকটা গণহত্যা স্মুথলি চালিয়ে গেছে। তো আমি তো খুব ভাবি যে এই মানুষের যে ক্ষোভ, তারা তো সেটারই শুধু রাস্তায় নেমে এসেছে। এখন ইনকিলাবকে তুমি কোথায় দেখতে চাও? ইনকিলাব সংগঠন আকারে, এটার কাঠামো, এটার আমাদের ক্যাম্পেইন? ভাইয়া, আমি মূলত যেটা আমরা আসলে, আপনি জানেন যে চীনে আলটিমেটলি ওদের বিপ্লবটা যে কালচারাল রিভলিউশন ওরা বলে, কিন্তু আমাদের বাংলাদেশে কালচার বলতে গান, নাটক, সিনেমা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মানে এগুলোকেই বোঝানো হয়। কিন্তু কালচার তো মানুষের মন নে মগজে, যে হোয়াট উই আর। এখানে বাংলাদেশে একটা ভাই মজার ব্যাপার, বিনোদন। আমার মনে হয় যে বাংলাদেশে কালচারকে বিনোদন আকারে দেখে। বাংলাদেশে বিনোদন হচ্ছে এন্টারটেইনমেন্ট, হ্যাঁ, সিভিলাইজেশন কালচার মানে বিনোদন না। সিভিলাইজেশন আর কালচারকে, যেমন আপনি বাংলাদেশের সংস্কৃতি বললে অনেকে বলবে কি আমাদের ৭১ আছে, ৫২ আছে, ৪৭ আছে, জুলাই আছে, এটা তো হোয়াট উই হ্যাভ, এটা তো সিভিলাইজেশন। আর কালচার হচ্ছে হোয়াট উই আর। আমি যে ভাত খাই, আমি যে নামাজ পড়ি, বা আমি গির্জায় যাই, মন্দিরে যাই, এটা তো আমাদের কালচার। আমি পাঞ্জাবি পড়ি, বা সব কিছু নিয়ে আমরা যা করি। তা আমাদের ইচ্ছা হলো ভাইয়া, জুলাইকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে কানেক্ট করে আমরা একটা কালচারাল রেভলিউশন করতে চাই বাংলাদেশে। সেটা কি? সেটা হলো মানুষের তুমি যারা পরিষ্কার করে দাও যে এই টেবিলটা এখানে আছে, এটা অন্যায়, এই টেবিলটা এখানে থাকা উচিত না, এটা এরকম হওয়া উচিত, সেটা কি? মানে তুমি ভিজুয়ালাইজ করো। একটা জায়গায় বলেছি যে একটা ইনসাফের রাষ্ট্র, ন্যূনতম যে ইনসাফের রাষ্ট্রে একজন মানুষ থানায় জিডি করতে গেলে আগে বলা লাগতো আমি আওয়ামী লীগের অমুকের পরিচিত, এখন বলা লাগবে হয়তো আমি বিএনপির বা জামাতের অমুকের পরিচিত। এই কোনো ধরনের এসব প্রশ্ন ছাড়া শুধু আমি বাংলাদেশ রাষ্ট্রের নাগরিক। এই কারণে আমার সাথে এই জুলুমটা হয়েছে, আমার মামলাটা বা জিডিটা হওয়া উচিত। এটুকু ন্যূনতম যে ইনসাফ, এই ইনসাফের সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করার যে একটা সংগ্রাম, এইটা আমরা নিয়োজিত করেছি এবং করতে চাই। আর যদি একটা সিম্বল বলেন, ভিজুয়ালাইজ করতে চান যে বাংলাদেশে যে ইনসাফের একটা সূচনা হয়েছে, এটা কিভাবে বুঝবো? এটা আমি সবসময় বলি যে শাহবাগে যারা গিয়েছিল তারা যদি কোনো দিন তওবা করে যে না, আমরা বুঝে যাই নাই এবং আমাদেরকে দিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে ভেঙে ফেলার একটা ষড়যন্ত্র হয়েছিল, সুতরাং আমরা শাপলা গণহত্যার বিচার চাই। আমার শাহবাগের সেই সমস্ত মানুষ, তারা যদি ভুল বুঝে শাপলা গণহত্যার বিচার যেদিন চাইবেন, সেদিন আমরা বুঝবো যে ইনসাফের একটা ন্যূনতম এখানে সূচনা হয়েছে এবং আমরা সেই লড়াইটাই করছি। আমি চাই আমার টি শার্ট পরা বোনের উপরেও যদি আক্রমণ আসে, হেফাজত বিবৃতি দিবে যে এই টি শার্ট পরা বোনের সাথে কাপড় চোপড়ের কারণে ঝামেলা হয়েছে, হ্যাঁ, এটা করা যাবে না। হেফাজতকে এটা বলতে পারতে হবে। সুতরাং হেফাজতের তরফেও আমি চাই যে শুধু নারী হওয়ার কারণেই একজন মানুষ তার প্রেস মিট করতে যেতে পারবে না, একজন সাংবাদিক, এটাও হতে পারবে না। আর দাড়ি টুপি আছে বলেই তাকে কখনো রাজাকার, কখনো জঙ্গি, তাকে প্রান্তিক কর্নার করে দেয়া, এটাও যাবে না। নাগরিক প্রশ্ন ডিল করতে হবে। আমার মনে হয় যে আরেকটু যদি স্পেসিফিক করি, যেমন তোমার টিচারের কথা বলছিল যে ক্লাসে সে একটা জিনিসের কনফ্রন্টেশনটাকে মেনে নিতে পারে নাই, যে সে ভুল বলেছে, ছাত্র সঠিক বলেছে, কি তাকে যে এই যে শিবির হিসেবে, হেফাজত হিসেবে, অথবা ওই মোটরসাইকেলওয়ালার মতো রাজাকার আকারে যে ট্যাগ করা, ট্রল করা, আদারিং করা, এটাই মনে হয় কালচারাল ফ্যাসিবাদকে ফেস করবার জায়গা, যে এইটা কেউ করবার সুযোগ আর কেউ কোনোদিন পাবে না। এক্স্যাক্টলি, নাগরিককে নাগরিক আকারে ট্রিট করতে হবে। এক্স্যাক্টলি। ইভেন ভাই, ওই যে অনেকে এখন মানুষকে বারবার শাহবাগী বলা, আমি এটা প্রচণ্ড অপোজ করি। কেন? মানে আগে আপনি বলেছেন জামাতি, এখন আবার যারে তারে বলে দিবেন শাহবাগী। এই ট্যাগ থেকেই তো আমাদের বের হইতে হবে। এবং আপনি কিন্তু ভাই কোনো ব্যক্তির বিচার চাই না, আমরা চাই আইডিয়া। এই যে শাহবাগিতা দিয়ে ট্যাগিংটাকে করা হয়েছিল, এই আইডিয়াটাকে চুরমার করে দেওয়া, ফ্যাসিবাদী চরিত্রটাকে, এই ফ্যাসিবাদী চরিত্রটাকে বাদ দিয়ে মানুষকে নাগরিক হিসেবে ডিল করা। তুমি আবার মাঝখানে ঘোষণা দিলা তুমি নির্বাচন করবা, আসন্ন নির্বাচনে তুমি শাহবাগ এই অঞ্চল দিয়ে দাঁড়াবা বলেছো। তো তোমার এই এতক্ষণের আলোচনা যেটা বুঝতে পারছি, যে তুমি একটা জুলাই স্পিরিটকে ধারণ করে একটা ক্যাম্পেইন করছো, কাইন্ড অফ লাইফ লং মিশন, যে এটাকে তুমি মানে এটা হ্যাপেন করতে হবে আর কি।
তো সেই জায়গা থেকে আবার যদি তোমার কনসেন্ট্রেশনকে যদি ডাইভার্ট করো পলিটিক্সে, সেখানে তোমার ইনকিলাব মঞ্চ, জুলাই, 36-এর স্পিরিট, এগুলো কি আসলে কম্প্রোমাইজড হয়ে যাবে কিনা? আচ্ছা, এটা ভাই আমি আপনাকে একটু বলি। আমাদের দুই ধরনের গোল। আমাদের অনেক ভাই বন্ধুর গোল হলো আগামীতে এমপি হতে হবে, যেমন অনেকের ইচ্ছা আগামীতে মন্ত্রী হতে হবে, প্রধান, এটাও ভালো গোল। এখন আমার গোলটা আমি ভাই আমার পলিটিক্সটা, আমার লাইফটা, আমার গোলটা আমি খুব ক্লিয়ার, এটা খুব বিস্তৃত না। আমার ক্লিয়ারটা হচ্ছে আমি চাই যে আমার লড়াইটা একটা ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠার, ইনসাফের ন্যূনতম একটা সমাজ প্রতিষ্ঠার, এবং সেই সংগ্রামটা একটা দীর্ঘ সংগ্রাম। ওই ইনসাফের সংগ্রামটা করতে গিয়া যদি আমার কোনো দিন প্রধানমন্ত্রী হওয়া লাগে, সেটুকুন হিম্মত মানসিকতা আমার আছে। যদি মন্ত্রী হওয়া লাগে, যদি এমপি হওয়া লাগে, ওকে। যদি কিছুই না হওয়া লাগে, সারা জীবন যদি রাস্তা পড়ে থাকা লাগে, এর মানে এমপি হওয়া, মন্ত্রী হওয়া অথবা কিছুই না হওয়া, এগুলো হলো একটা আমার ওই কাজের অংশ, মানে এটার একটা জাস্ট পার্ট। ওই কাজটাকে পৌঁছানোর জন্য, মানে এমপি হওয়াটা গোল না, গোল আমার ওই ইনসাফের রাষ্ট্রের আন্দোলনটা। না, কিন্তু ইন প্রিন্সিপাল তোমার সাথে একমত হইলেও তুমি এটা ফিল করো কিনা, যেমন ধরো যারা জীবনে একমুখীভাবে একটা মিশনে লেগে থাকে, তাদের সফল হওয়ার সম্ভাবনা যত বেশি থাকে, যদি তুমি অনেকগুলো বিষয় একসাথে হইতে চাও, ন্যায্য হইলেও, যৌক্তিক হইলেও, সেখানে কি তোমার জুলাই 36-এর মিশনটা কম্প্রোমাইজড হয়ে যাবে কিনা? আচ্ছা ভাই, এইটা একটু ব্যাপার কি, এটা আমি আমাদেরকে যারা পছন্দ করে অনেককে জিজ্ঞেস করেছি যে আসলে, তো এইটা দুইটা ব্যাপার। একটা, ওনারা অনেকে মনে করে যে আমাদের মতো যারা, এদের পার্লামেন্টে একটা ভয়েস থাকা দরকার, এটাও সত্য। আবার আমরা যে লড়াইটা করতেছি, আমাদের একটা ক্রাইসিস কি, আমাদের লড়াইটা আর কেউ প্যারালালি করতেছে না। সেক্ষেত্রে আমরা এই লড়াইটা যদি একটুখানিও সরে যাই আমরা, বা একটুখানি আমরা দম নেওয়ার চেষ্টা করি, তাহলে ওই আন্দোলনটা ক্ষতিগ্রস্ত হয়। সেক্ষেত্রে আমাদের এখন সিদ্ধান্ত হলো, আমরা রাজনীতিটাকে তো কালচারের খুব গুরুত্বপূর্ণ অংশ মনে করি, এটা কালচারের বাইরে কিছু না। আমাদের ইলেকশন করা, এবং আমি আপনাদেরকে অথবা কোনো প্রোগ্রামে বলেছি ভাই যে ইলেকশনটা করতে চাই পুরাতন ধারার রাজনীতিবিদদের জন্য, রাজনীতিটাকে কঠিন করে ফেলার জন্য। এবং সেখানে আমি খুব স্পেসিফিকলি কিছু বলেছি, আমরা কীভাবে পলিটিক্সটা করতে চাই, কীভাবে ইলেকশনটা করতে চাই। এমপি হওয়াটা ইম্পর্টেন্ট না, ইলেকশনটা করা। এবং আমাদেরকে কেন্দ্র করে আরও অনেক তরুণ, তারা যদি এই আইডিয়া ফলো করে পলিটিক্সে আসে, এইটা হলো আমাদের কাজ। এমপি আগামী 50 বছর পরে হতে পারি, নাও হতে পারি। আমার এই বয়সটা তো এখনই নট নেসেসারিলি এমপি হওয়ার বয়স। এটা একটা কাউন্টার আর্গুমেন্ট তোমাকে দেই বাইরের এক্সপিরিয়েন্স থেকে। যেমন ধরো বাংলাদেশে যারা 71-কে প্রাতিষ্ঠানিক রূপ দেবার চেষ্টা করেছে, ধরো মুক্তিযোদ্ধা জাদুঘর যে মানুষটা বানিয়েছে, সরকারি মানুষ না, কিন্তু এটা ব্যক্তিগত উদ্যোগে শুরু হয়েছে, কিন্তু পার্সোনাল ভিশন, স্বপ্ন, এটার পেছনে লেগে থাকা, উপকরণ সংগ্রহ করা, এই যে ঘুরে 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 মাল মশলা কালেক্ট করা, একটা ছোট্ট নিজের বাসার ডাইনিং রুমে, ড্রয়িং রুমে এই জিনিসগুলো সাজায় রাখা, এই যে ছোট ছোট করে কাজগুলো শুরু করা। ইভেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা যেটা হলোকস্টের ক্যাম্পেইনটা যেটা দেখেছি, কিছু মানুষ কিন্তু দিন রাত এটা নিয়ে পড়েছিল, রাজনীতি করে নাই, শুধু উপাদান সংগ্রহ করেছে, বই লিখিয়েছে, সিনেমা বানিয়েছে, গল্প লিখিয়েছে। অ্যানা ফ্রাঙ্কের ডায়েরি দেখো, একটা ছোট্ট 7-8-এ পড়া একটা মেয়ে জানলা থেকে তার সেই অস্ট্রিয়ার স্ট্রিট থেকে হিটলারের বাহিনীর যা দেখেছে, সেই অ্যানা ফ্রাঙ্কের ডায়েরি অ্যানিমেশন হয়েছে, 15-16টা ভাষায় ট্রান্সলেশন হয়েছে, মুভি হয়েছে, ড্রামা হয়েছে, চিলড্রেন ভার্সন হয়েছে। মানে আমি চাচ্ছিলাম, অথবা আমি মানে অনেকেই চায় তোমাদের কাছ থেকে, যে তোমরা পলিটিক্সকে ধরো কালচারের জায়গা থেকে ইনফ্লুয়েন্স করা, যে পলিটিক্যাল পার্টিকে অথবা লোকাল ক্যান্ডিডেটকে বাধ্য করা, যে আমার ধরেন শাহবাগে 20,000 ভোট আছে, তরুণদের ভোট আছে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিশাল ভোট এখানে। এই ভোটটা যাবে যদি আপনি আপনার ম্যানিফেস্টোতে এগুলো 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 ইনপুট করেন। তো এই জায়গা থেকে তোমার ক্যাম্পেইন করাটা একটা জিনিস, আর একটা হচ্ছে পলিটিক্সকে কিন্তু তুমি আবার নতুন শত্রু বানাচ্ছ। কারণ এমনও হইতে পারে তোমাকে এখন যারা পছন্দ করে তারাও তোমার হস্টাইল হয়ে যাবে, কারণ তুমি তার পাওয়ার নামক যে ক্ষমতাটা, যে কেকটা আছে, এই কেকটার আবার তুমি একটা অংশীদার হইতে চাও। তো সেই জায়গাতে ইনকিলাব মঞ্চ তোমরা যেটা উদ্দেশ্য করে করছো, মানে আমার ভাবনা হচ্ছে ওইটা কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে কিনা। তো মানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব জুমা, এরকম আমাদের শান্তা, বা বাংলাদেশে তো আমরা যেরকম মারমার কাটকাট পলিটিক্যাল প্রোগ্রাম করি, স্থেটিক প্রোগ্রামে মেয়েদের পার্টিসিপেশন থাকে, কিন্তু আমাদের মেয়েরা, আপনি খেয়াল করেন যে আমরা যেই মিছিলে 1 ঘন্টা হাঁটি, সেই 1 ঘন্টা ওরা হাঁটে। মানে এটা না যে ওরা ওই টাইমটা একটু রিক্সায় যায়। তা আমার যেটা মন খারাপ হয় যে আল্লাহ যদি আমাকে কোনো দিন নিয়েও যায়, তো এই যে ছেলে মেয়েগুলো, মানে আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি। আপনি জানেন যে আমার আল্লাহ একটা সন্তান দিছে, 3 মাস ওর বয়স। তো আমাকে যারা প্রচণ্ডভাবে ভালোবাসে, এরকম তো কিছু বড় ভাই আপনাদের মতো আছে। তো পরশু আমার খুব কাছের বড় ভাই,
উনি ডেকেছিলেন আমাকে এবং আমার পিচ্চিটার জন্য কিছু গিফট দিছে জোর করে। তা আমার খুব মনে হচ্ছিল যে আপনি তো ভাই জানেন যে স্বাভাবিকভাবে আমাদের উপর তো থ্রেট থাকবে এবং লাইফটা যে কোনো সময় আল্লাহ নিয়ে যেতে পারে, এটা নিয়ে কোনো আফসোস নাই। তো আমার 2 থেকে 3 বার মনে হচ্ছিল যে আমি মানে ভাই এই 3 মাসে মানে আমার বাচ্চাটার আমি 30 মিনিট কোলে নিতে পারি নাই, কারণ আমি যখন সকাল 7টা বা 8টায় বের হই তখনও দেখি ও ঘুমায়। আমি বাসায় গিয়ে উঠতে উঠতে 12টা 1টা বাজে, তারপরে আমি আরও 2-3 ঘন্টা ফোনে কথা বলি। তো ওই চুপ করে গিয়ে 3টের দিকে হয়তো ঘুমাই, 3 ঘন্টা হয়তো 3টা থেকে এরকম চুপচাপ থাকি। তো ওই সময় আমার মনে হলো যে আমার বাচ্চাটা তো আমি 3 মাসে 30 মিনিটও কোলে নিতে পারি নাই। তো আমার ওয়াইফ খুব মাঝে মধ্যে আর কি ওই মজা করে বাচ্চারে বলে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র তোমার সাথে দেখা করতে আসছে। তো যেটা ব্যাপার ভাইয়া, তো আমার এই প্রথম মনে হলো কি যে আমি ভাইয়ারে বলি, ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। তো এই কথাটা আমি বলতে পারি নাই। আব্বার একটা মানে আপনি যদি বলেন যে আমার সারা জীবনের যেটুকুন সততা, সাহস, লড়াই, এটার দুনিয়ার সমস্ত শক্তি আমার আব্বা। এবং আব্বা যখন ইন্তেকাল করে তখন আমি ঢাকা ভার্সিটি ভাই আমরা পড়ি, আমরা 3 ভাই বোন, তখনও পড়াশোনার মধ্যে। উনি ভাইস প্রিন্সিপাল ছিলেন এবং প্রচণ্ড সমাজ সচেতন একজন সংগ্রামী মানুষ ছিলেন। আমরা আমাদের বন্ধুদেরকে বলি যে আমার আব্বার এই যে ভাই আমি স্লোগান দিই, অনেকে পছন্দ করে, এর থেকে দুর্দান্ত স্লোগান আব্বা দিতেন। এবং তার বৃদ্ধ বয়সে যখন তিনি মারা যান তখনও তার যে তুমুল তেজ, তিনি মসজিদের খুতবায় যখন দ্বিতীয় খুতবা পড়তেন, আমার খুব মনে আছে যে মানুষ তো আর আরবি বোঝে না, কিন্তু যখন তিনি বলছেন যে আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন, প্রচণ্ড দরদ, মানুষ কাঁপত। তো আব্বা উনি বুঝতে পারছিলেন যে উনি চলে যাবেন, তো তার প্রচণ্ড কষ্ট হচ্ছিল যে আমাদের ভাই বোনদের পড়াশোনা শেষ করাই যেতে পারলো না। তো উনি চাচ্ছিলেন ওনার 2-1 পছন্দের মানুষকে অন্তত একটু বলা যে ওদের দিকে একটু খেয়াল রাখেন, কিন্তু একবারও আব্বা বলেন নাই। তো শুধু আবার বলতেন যে না আমার আল্লাহই দেখবে ওদেরকে। এবং আব্বা চলে এই যে প্রচণ্ড দোয়া, আব্বা চলে যাওয়ার পরে আমাদের যেই ক্রাইসিস হওয়ার কথা লাইফে, এবং আব্বার সবাই এলাকায় বলতো যে আব্বা পাহাড়ের মতো মানুষ, ওনার শরীর স্বাস্থ্য, ওনার ভোকাল তুমুল তেজ। আমরা বলতাম যে আমার বন্ধুদেরকে বলতাম যে তোমরা 50 জন মিলে স্লোগান দিবা আর মিছিল দিবা, আর আমার আব্বার আমরা 3 ভাই এইটার চেয়ে শক্তিশালী হবে ইনশাল্লাহ। তো মানে তোমার আজকে তুমি হয়ে ওঠার পিছনের যে গল্প, এটা কি তোমার বাবাকে সব আব্বা সব মানে। এবং ভাই যে আমরা যতটুকু পলিটিক্যাল কনসাসনেস, আসলে পরিবার এত গুরুত্বপূর্ণ। তুমি আসলে ছাত্র রাজনীতি করো নাই, কোনো পার্টিকুলার দল না, পার্টিকুলার কোনো দল কোনোদিন, কোনো রাজনৈতিক দল কখনো করো নাই। কিন্তু আমাদের বাসায় ভাইয়া একটা ব্যাপার যে আমার আব্বা মাদ্রাসায় পড়েছো। আমার আব্বা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। আমি ছোটবেলা থেকে ঝালকাঠি নিসারাবাদ মাদ্রাসা বাংলাদেশে খুবই পরিচিত এবং বড় একটা মাদ্রাসা, ওখানে কায়েদ সাহেব হুজুর, ওখানে ইন্টার পর্যন্ত পড়ে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি। তো আমার মনে আছে যে আমি প্রতিষ্ঠানে যাওয়া শুরু করি নাই তখন আমাদের বাসায় প্রচণ্ড পলিটিক্যাল গল্প হইতো এবং আব্বা সারা দিনের সমস্ত গল্প প্রচণ্ড। এবং আমার বোনরা ভাইয়া আমার মার সম্বন্ধে আজকে না বললে না যে সে তো পর্দানসীন একজন নারী। আমার মা এখন যে পরিমাণ পড়াশোনা করে তার এই বৃদ্ধ বয়সে, একদম সিরিয়াস টেক্সট, আমার বাসায় পলিটিক্যাল সায়েন্সের বই থেকে শুরু করে আমরা সব ভাই বোন মিলেও এখন এত পড়ি না বা সুযোগ পাই না। সে মানে এইটা হলো মায়ের জায়গা থেকে। এবং তুমি যে এই যে কবিতা লেখো, গান লেখো, তুমি জুলাই নিয়ে তো একটা গান লিখছো। হ্যাঁ, লাল জুলাই গানটা, এবং অস্ট্রেলিয়া থেকে এটা রাহাত শান্তনু ভাই, এবং আপনি জানেন ভাই এখন পর্যন্ত তোমাকে আবার কিছু স্ক্যান্ডালাইজ করানোর চেষ্টা করা হয়েছে, এটা নিয়ে একটু বলো ভাই। এই গানটা আসলে এটা আরো কয়েক জায়গায় বলেছি, আজকেও বলা যে এই আন্দোলনটা যখন তুঙ্গে তখন রাহাত শান্তনু ভাই জনতার কবিয়াল, উনি তো দীর্ঘদিন ধরে উনি বিএনপি পন্থী একজন, মানে বাংলাদেশ জাতীয়তাবাদী পন্থী মূলত। উনি শহীদ জিয়াকে নিয়ে গান করেছেন, অনেক তুমুল গান করেছেন, অনেক ভালো ভালো গান করেছেন। ওনাকে জামাত শিবিরের ট্যাগ দেওয়ার চেষ্টা করা হয়েছে, হ্যাঁ এভাবে ওনাকে করা হয়েছে। তো ওনার সাথে ভাই আমার গত 3 বছর ধরে একটা পরিচয়। ফ্যাসিবাদ বিরোধী একটা দীর্ঘ কবিতা রজস্রাবের রাষ্ট্র, এটা আমি 3 বছর আগে লিখছিলাম বিএনপির একটা বড় সমাবেশে গিয়ে। আপনার মনে আছে নিশ্চয়ই, ওটা ওই যে মানিকনগরের রাস্তার পাশে গোলাপবাগ, এখানে বিরাট একটা সমাবেশ হয়েছিল, নাটক হইল, মনে আছে? তো 22 ডিসেম্বর যে হবে কি হবে না, দিবে কি দিবে না, আগের দিন পরে ওই যে, এবং ভাইয়ের তো রাস্তা বন্ধ। তো আমি যে কোনো ভাবে ওই আন্দোলনে যাবই ওই মিছিলে। আওয়ামী লীগের নেতারা তখন ট্রল করলো যে গরুরহাটে পাঠাই দিছে। গরুরহাটে পাঠাই দিছে। আমার ওয়াইফ ভাইয়া তখন
মানে নিজের সে প্রকাশ কোনোভাবে আর কি সে আর কি চেষ্টা আমাকে অন্য কেউ বাসা থেকে ছাড়বে না, আমি যাবই। তখন সে বলে ঠিক আছে আমিও যাবো। এবং আমার মনে আছে আমরা রামপুরা থেকে সেই গোলাপবাগ পর্যন্ত দুজনে হেঁটে গেছি সেই সমাবেশে। পুলিশ প্রচুর প্রচুর বারবার ধরতেছিল। তো আমার সাথে আমার ওয়াইফ গেছে, কারণ যে অন্তত যদি ধরে তাহলে অ্যাটলিস্ট যে কোনো একটা সাথে একজন মহিলা আছে। সেই গোলাপবাগ সমাবেশে আমরা দুজনে গেছি। তো গিয়া লক্ষ লক্ষ মানুষ, কিন্তু আমার শুধু মনে হচ্ছে এত লক্ষ মানুষ কিন্তু কোনো ভয়েস নাই। এই মানুষগুলোকে আবার বাড়ি ফিরে যেতে হবে। এবং আমি জানতাম আমার উপজেলা থেকে এখানে অনেক সমাবেশ এসেছিল, তারা এই সমাবেশে আসার কারণে বাড়িতে তাদের দোকানটা বন্ধ হয়ে গেছে, মিথ্যা মামলা মানে মিথ্যা মামলার শিকার হয়েছে। তখন ওই সমাবেশ থেকে ফিরে সন্ধ্যার পরে আমার মনে আছে ভাই আমি রজস্রাবের রাষ্ট্র নামে একটা দীর্ঘ কবিতা লিখি। তো রাহাত শান্তনু ভাইকে ওনাকে পেজে আমি এই কবিতাটা পাঠাই। এবং এই প্রথম লিখে তুমি ফেসবুকে অথবা কোথাও শেয়ার করো নাই? না, করি নাই। এমনিতেই তো আমি প্রকাশ্যে যেভাবে বলতাম প্রচুর থ্রেড ছিল, সারাদিন বাসার সবাই চিন্তা করতো। এরপর আমি ওনাকে পাঠাই যে ভাই আপনাকে, কারণ ওনার অ্যাক্টিভিজমটা ছিল এই আওয়ামী লীগের বিরুদ্ধে এবং বাংলাদেশ পন্থার পক্ষে। তো উনি দুদিন পরে দেখি ওইটা কবিতাটা পড়ে আমাকে সরাসরি ফোন দিয়ে বলল যে আমি জীবনে অন্য কারো কবিতা কোনোদিন আবৃত্তি করিনি, আমি নিজেই লিখি, নিজে গাই বা নিজে পড়ি, কিন্তু আমি এই কবিতাটা পড়বো। উনি এত আলোড়িত হলেন। এবং কবিতাটা পড়ে উনি আমার ফোন দিয়ে বললেন যে আমি যদি কোনো দিন বাংলাদেশে ফিরে আসতে পারি, কোনো দিন যদি দেশ বদলায়, তখন তোমার এসে আমি জড়াই ধরবো যে এইসব ছোট বাচ্চাদের মধ্যেও আল্লাহ এইসব চিন্তা দেয় যেটা আমি চিন্তাও করতে পারি না। উনি অনেক মানে খুব ইমোশনাল হলেন। এরপর থেকে ভাই 3 বছর ধরে ভাই উনি আমার কবিতাটা আবৃত্তি করলেন এবং স্টুডিওতে মানে প্রফেশনালি ওখানে আবৃত্তি করে যখন ওনার পেজ থেকে আপলোড করলেন এবং রীতিমতো প্রচণ্ড রেস্ট্রিকশন খেলেন। ওনার পেজ ক্ষতিগ্রস্ত হলো, কবিতাটাকে ডিলিট করে দেওয়া হলো এবং সেটা আর রেখে দেওয়া হলো না। তো এরকম আরও এরপর থেকে ভাইয়ের সাথে এই আন্দোলন সংগ্রাম। তো যেটা হলো এইবার আন্দোলনের সময় ভাই আমাকে ফোন করে বললেন রাহাত ভাই যে তোমার একটা র্যাপ লিখতে হবে। তো এর আগে আমি কোনো সময় র্যাপ লিখি না, আমি কবিতা লিখি এবং টুকটাক গান লিখেছি, কিন্তু র্যাপ লিখি নাই। তো উনি আমাকে বললেন যে, আমি বললাম ভাই আমি তো র্যাপ কোনো সময় লিখি না। বলে না তুমি পারবা। তো আমি তখন ভাইয়া পুরো আন্দোলনে সারাদিন সারা রাত বাহিরে, আন্দোলনে আন্দোলনের একদম চলা অবস্থায়। তো তখন ওনার সাথে রাতে আমার প্রচুর কথা হয়। উনি আমাকে বলতেছে, তখন আমি বলতেছি ভাইয়া দেখতেছি এরকম চোখ, সারাদিন তুমি শেষ রাতে গিয়ে যে আপডেট করতে বিভিন্ন জনকে রাতের বেলা, যে রাত চোখ খুলে পড়তেছে আমার সামনে, মানুষেরা একটা চোখ খুলে পড়ছে, সে এরকম চেপে ধরছে, একটা হাত কেটে গেছে, মানে ভয়াবহ অবস্থা। তো এগুলো নিয়ে আমি রাতে বলতেছি। তো উনি বললো যে এগুলো লিখতে হবে, তুমি লেখো, তুমি পারবা, কারণ আমি চাইলেও আমি লিখতে পারি, কিন্তু তুমি যে রক্তের মধ্যে দাঁড়াই আসো, আমি তো রক্তের মধ্যে দাঁড়াই নাই, সুতরাং তুমি লেখো। তবে আমার মনে আছে পরের দিন আমি বাসায় লিখতে বসলাম, তো আমার হচ্ছে না, আমি কী লিখবো আমি বুঝতে পারতেছি না। তখন ওনার আবার ফোন করলাম যে আসলে এইটা আমি জীবনে ভুলবো না। রাহাত ভাই উনি আমাকে বুঝলেন। উনি বলে শোনো, তোমার গান লেখার দরকার নাই, তুমি মনে করো এই রক্তের মধ্যে যে দাঁড়াই আছো, আজ থেকে 10-20 বছর পর এই রক্তের ইতিহাস কেউ জানবে না। 50 বছর পর হলেও মানুষকে জানাইতে হবে যে এই সময় কী হয়েছিল, তুমি ইতিহাস লেখো। সেটা যদি গান হইলে হইলো, না হইলে না হইলো, কোনো সমস্যা নাই। তখন আমার মনে আছে ভাইয়া আমি লিখতে শুরু করলাম, সম্ভবত 2 ঘন্টা। একটা পর্যায়ে লিখতে গিয়ে দেখি আমি নিজে প্রচণ্ড কাঁপতেছি, আমি কাঁদতেছি এবং বড় একটা লেখা দাঁড়াই গেল। এবং আমি জাস্ট ওনাকে ছবি তুলে পাঠাইলাম। আমার মনে আছে ওনার ওর সময় রাত ঘুমিয়ে পড়ছিল, উনি সকালে উঠে আমি আর ফোন দিয়ে বললো, এটুকুন শব্দটা আমার খুব মনে আছে, তুমি তো আমাদের রাবণ মিয়া। তো এই কথাটা আমার মনে আছে। তখন বললো যে এটা গান করবো, কপালে যা আছে। তো আপনি জানেন ভাই অস্ট্রেলিয়া এটা রেকর্ড করা খুব, মানে বাংলা মিউজিক রেকর্ড করা টাফ এবং অনেক টাকা পয়সার ব্যাপার, বাট উনি নিল যে এটা উনি করবেন। তো অনেক কষ্ট করে ম্যানেজ করে উনি যখন স্টুডিওতে গানটা রেকর্ড করলেন, এই রেকর্ড করে বের হয়ে ইন দ্য মিন টাইম 10-12 দিন আন্দোলন চলতেছে, উনি কোনোভাবে ম্যানেজ করতে পারতেছে না, স্টুডিও অনেক ঝামেলা। রেকর্ড শেষ করে বের হয়ে দেখেন হাসিনা পালাই গেছে 5 তারিখে। এরপর তো আর গানটা আমরা কীভাবে আনবো, আমাকে উনি আর পাচ্ছে না। পরে 2-3 মাস পরে গানটাকে আমরা আবার ওই সময়ের সাথে কিছু এডিট করে কিছু শব্দ পরিবর্তন করে আনলাম। এবং সম্ভবত এখন পর্যন্ত জুলাই নিয়ে, মানে জুলাইয়ে কি হয়েছিল যে হাতটা আছে পাটা নাই, পা আছে তো হাতটা নাই, আঙ্গুলগুলো ঝুলে পড়ছে, মানে আঙ্গুলগুলো কাইটে পড়ছে, আমার বলার শক্তি নাই, এরকম বলে 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 একদম। তো আমার ভাই এখনো যেটা মনে হয় উনি গাইছে এটা না, হ্যাঁ পুরোটা উনি গাইছে। লাল জুলাই, যে কোনো দর্শক আপনি মানে সার্চ দিলে যে লাল জুলাই গানটা, লাল জুলাই ইনকিলাব মঞ্চ, আমি নিজে এখনো ভাইয়া ওই গানটা শুনলে আমি ওই সময়টাকে, মানে আমি আর স্থির থাকতে পারি না আধা ঘন্টা, যে কারণ এর মধ্যে কোনো কিছুই আর্টিস্টিক না, যা ঘটছে তার একটা অংশ আমি যেটা চোখে দেখছি। মানে এখন কি ওই গানের লিরিক্সটা দেখে মনে হয় যে
আরো কিছু বাড়ানো দরকার ছিল, কিছু মিস হয়ে গেছে, কিছু বাদ পড়েছে, এরকম মনে হয়? এইটা তো ভাই আমার মনে হয় তাহলে 1 ঘন্টার গান হওয়া উচিত। তো আমার যেটা করতে হয়েছে, গানটাকে আরো ছোট করতে হয়েছে, কারণ একটা গান এটা 5 মিনিটের বেশি হয়ে গেলে অনেক সময় মানুষ শুনবে না, Recording এর ঝামেলা recording এর আছে। ঝামেলা আছে। তো এরপরও আমাদের অনেক জায়গা বাদ দিতে হয়েছে, দিয়ে 5 মিনিটে আসছে। আমার একটা আফসোস কি ভাই, আমি প্রত্যাশা করছিলাম যে দেখেন আজকে জুলাইয়ের প্রায় শেষ 1 বছর ঘুরে আসতো, জুলাই লিখে সার্চ দিলে আমাদের অগণিত গান, কবিতা, নাটক, সিনেমা, এগুলো আমাদের ইউটিউব ভরে যাওয়ার কথা। আপনি জুলাই কেন্দ্রিক এমন কোনো গান কি আমাদের শহরে হইছে যে মানুষের সবসময় মুখে মুখে বাজে? এই যে এটা আমি প্রায় বলি আর কি, সিনেমা ভাষা নিয়ে দেখো, নাটক হইছে, কি হইছে আমাদের? যে আমার ভাইয়ের রক্তের আঙন 21শে ফেব্রুয়ারি, ওই দিনকার রাতে গাফা চৌধুরী লিখে এবং ভাই ফেলছে। দেখেন 52 শহীদ মিনার সিম্বল হইছে বিধায় আজও আমরা 52, আপনার কি মনে হয় না এটা, আমি আমাকে কেউ বকা দিলেও সমস্যা নাই, 52 থেকেও বেশি শহীদ, ও সার্টেনলি অনেকগুলো আন্দোলন, অনেক বাংলাদেশে বড় 90 এর গণ অভ্যুত্থান, কত ঘটনা ঘটছে না? কিন্তু সেগুলো কি হিস্ট্রিতে আছে? কারণ তাকে সিম্বলাইজ করা হয় নাই। তো আমি জুলাইকে কেন্দ্র করে এখন পর্যন্ত একটা জুলাই মিনার বলি, মুক্তির মিনার বলি, কোনো কিছুই তো আমার সিম্বল নাই, তাহলে আমার জুলাই বেঁচে থাকবে কিভাবে? নাটকে নাই। আপনি জানেন মুক্তিযুদ্ধ, দেয়াল লিখনগুলো মুছে ফেলা হচ্ছে কন্টিনিউয়াস, এবং ভাই আপনি তো দেয়াল জানেন লিখনও যে থাকবে না। আমরাই শুধু ইনকিলাব মঞ্চ থেকে যখনই বুঝলাম যে সব গ্রাফিতিগুলো মুছে ফেলা হচ্ছে, হ্যাঁ, তোমরা তো- আমরা সমস্ত গ্রাফিতিগুলো নিয়ে যে জুলাইয়ের গ্রাফিতি ও গাইল সমগ্র নামে একটা ডকুমেন্ট করলাম, যে অন্তত কিছু একটা ডকুমেন্টেশন থাকুক। এটা কি শুধুই আমাদের কাজ? আমাদের এখন নাটক কই, আমাদের সিনেমা কই, আমাদের গল্প কই? একটা মুক্তির মিনার আমরা বানাইতে পারি না, যেখানে গিয়া আমরা 36শে জুলাই সবাই গিয়ে দাঁড়াবো। এবং 5ই আগস্টে তো এটা প্রশ্ন এই যে আসবে, সামনে 5ই 5ই আগস্ট আগস্টে আসবে, আমরা আমরা কিভাবে কোথায় গিয়ে স্মরণ দাঁড়াবো? করব? কিভাবে করব? কোথায় স্মরণ করব? কোথায় দাঁড়াবো? না, কোনো জায়গা তো নাই। আমি শহীদ মিনার এখন যেতে পারি, আমার কি কোনো মুক্তির মিনার বা জুলাই মিনার বা কিছু আছে? আমি কোথায় গিয়ে দাঁড়াবো? তো এই প্রশ্ন আমি আসলে কারে করব? এখন এই কথাগুলো আমরা চিৎকার করে বলি, অসুস্থ হয়ে যাই, কিন্তু আমাদের তো আসলে, ভাই আপনাদের সর্বশেষে একটা কথা বলি, সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা, সম্ভবত না পাঠানো চিঠি, এই কবিতাটা আমার খুব পছন্দের কবিতা অন্য কারণে, যে একটা মেয়ে অভাবের তাড়নায় তার বাবা তাকে একটা খারাপ পল্লীতে বিক্রি করে দিয়েছে। তো ওর ছোটো বোনের জন্য মার কাছে চিঠি লিখছে, যে খুবই ইটের মধ্যে, তো এর মধ্যেও বলতেছে যে ওরে যেখানে রাখছে ও অনেক ভালো খায়, মাছ খায়, ভালো ভালো খাবার। তোর ছোটো বোনটা জন্য ও লিখছে ওর মায়ের কাছে যে তোমরা ওরে কোনো দিন এত ভালো জীবনে দিও না। এই বলে 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 মেয়েটা এক সময় বলতেছে যে তোমার তো না হয় আরও মেয়ে আছে, আমি আর মা পাবো কই? তো আমাদের মুশকিলটা কি ভাইয়া, এই সরকারের, এই রাষ্ট্রের, না হয় তাদের আরও অনেক বন্ধু আছে, স্টেক হোল্ডার আছে, কিন্তু আমরা আর রাষ্ট্র পাবো কই? আমরা আর জুলাই পাবো কই? আমি আপনাকে ভাই আবারও বলি, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরা ইনকিলাব মঞ্চ থেকে সারা বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে জনসংযোগের জন্য গেছিলাম, লিফলেট নিয়ে হাজার হাজার মানুষের সাথে হেঁটে হেঁটে অনেক জেলায় গেছি, বিভাগে গেছি। তখন প্রত্যেকটা বিভাগে আমরা শহীদদের কবর জিয়ারত করেছি এবং তাদের বাড়িতে গেছি। এমন অগণিত শহীদ পরিবার আছে যার পরিবারের একমাত্র আর্নিং পার্সন ওই লোকটা, ওই ছেলেটা বা ওই মানে তার বাবা। বিশ্বাস করেন এমন আছে, যেমন তার কবরটা যে কবরস্থানে করা হয়েছে, সিটি কর্পোরেশন বা পৌরসভা থেকে এখন পর্যন্ত একটা নাম ফলকও দেওয়া হয় নাই, তার বাসায় বাজার নাই। তো মানে আমরা একটা ডকুমেন্টেশন করতে পারলাম না। জুলাই ফাউন্ডেশন থেকে মানুষ কোটি কোটি টাকা দিতে চাইছে, আমরা সেই টাকাটা কাজে লাগাইতে পারলাম না। কোনো নাগরিক উদ্যোগও নিতে দেওয়া হলো না, রাষ্ট্রও তাদের দায়ভার নিল না। আপনার কি মনে হয়, আমি একটা কথা বলেছি, এটা শেষের দিকে বলি, 1757-তে আমরা ভুল করার কারণে আমাদের পূর্বপুরুষ, আমরা 200 বছর গোলামি করছি, শুধু গোলামি করি নাই, 1857-তে সিপাহী বিপ্লবে আমাদের পূর্বপুরুষদেরকে লাশ ঝুলাইয়া ফাঁসি দেওয়া হয়েছে তাদেরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে, এবং লাশগুলো দিনের পর দিন রেখে দেওয়া হয়েছে যাতে মানুষের কোনো দিন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করার সাহস না পায়। এর এত বছর পরে একটা জুলাই হইল, আপনার কি মনে হয় এই জুলাইও যদি আমরা একটা ইনসাফের রাষ্ট্র বানাইতে না পারি, ন্যূনতম মানবিক মূল্যবোধের রাষ্ট্র, আগামী 100 বছরে কি বাংলাদেশের মানুষ এই রাষ্ট্রের বাঁচাই দিকে আর জীবন দেওয়ার সাহস করবে? সুতরাং আমাদের অলরেডি তো সেই হতাশা গত 1 বছরের মধ্যেই জনগণের মধ্যে এসছে, যে কি লাভ হইলো এত এত মানুষ জীবন দিয়ে। এই আলোচনাটা ইতিমধ্যে চলছে আর কি। সেটাই তো, এই জন্য ভাই হলো আমরা যেটা শপথ নিয়েছি, রাষ্ট্র সে বিভিন্ন কারণে জুলাই বিক্রি করে দিতে পারে, রাজনৈতিক দলগুলোও বিক্রি করে দিতে পারে, কিন্তু কিছু ছেলে মেয়ে তো থাকা দরকার, তারা তাদের চেয়ে, তাদের জীবনের চেয়ে তারা দেশকে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বর জন্য কাজ করবে। তা আমরা বলেছি যে আমাদের জীবনটা আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আল্লাহর কাছে সঁপে দিয়েছি। আর একটা কথা আপনাকে বলতে গিয়ে বলি নাই, যে বলেছিলাম যে
আমার ছেলেটার জন্য আমি কেন ভাইকে বলতে পারলাম না যে 3 মাস মানে ওকে একটু দেখেন। তখন আমার মনে হচ্ছিল যে আব্বা প্রচণ্ড ভালোবাসা নিয়েও তিনি আল্লাহর উপরে এত বিশ্বাস রাখলেন, তিনি তার কোনো পছন্দের মানুষকে বলে যায় না যে ওদেরকে দেখেন। তো আজকে ভাই আমার একটা মানে খুব মন ভালোর মধ্যে মন খারাপ লাগে কখন জানেন, যখন দেখি এই ইনসাফের সংগ্রামে তুমুল স্লোগান দিচ্ছি, মানুষ আমাদেরকে আদর করে এক কাপ চা নিয়ে আসতেছে বা একটা রুটি খাওয়াতে যাচ্ছে, মাথায় আদর করে দিচ্ছে। আমার দূর থেকে মনে হয় যে আব্বা অনেক দূর থেকে দেখে হাসতেছে। আমার জীবনে খুব তৃপ্তি হইতো যদি এইটা আব্বা কোনো দিন প্রকাশ্যে দেখতো, যে তার যেই ছেলে মেয়েগুলোর জন্য তিনি প্রচণ্ড কষ্ট নিয়ে মারা গেলেন শেষ পর্যন্ত, কিন্তু কাউকে বললেন না, তার ছেলে মেয়েগুলোরে আল্লাহ দেশের জন্য কিছু করার হইলেও সুযোগ দিছে। তা আমারও মনে হলো যে আমি যদি কিছু হইলেও করতে পারি সততার সাথে, আল্লাহ যদি আমার রহম করে, তাহলে আমার ছেলে, আমার পরিবার, আমার ভাই বোন, আমার ইনকিলাব মঞ্চের ভাই বোনগুলো, এগুলো আল্লাহই দেখবে যেভাবে আল্লাহ এখন আমাদেরকে দেখতেছে। সুতরাং কারো কাছে আর কোনো প্রত্যাশা নাই। সব রক্ত একদিন কথা বলবে, এটা আমরা আশা করেছি। তো হাদি, তোমাকে অনেক ধন্যবাদ মন খুলে কথা বলবার জন্য। আমরা তো আসলে গণশুনানি করতে পারলাম না, এটা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব, প্রধানতম দায়িত্ব ছিল। তারা অনেক ভালো কাজ করেছে, কোনো সন্দেহ নাই। 16 নম্বর ভালো কাজটা করেছে, 13 নম্বর ভালো কাজটা করেছে, 21 নম্বর ভালো কাজটা করেছে, কিন্তু 1 নম্বর কাজটা সে এখনো করে নাই।